ওকে, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? হ্যাঁ, তারপরে ক্লাস করতে করতে কি অবস্থা খারাপ সবার নাকি? আচ্ছা, বেশি পেন দিব না, প্যারাও দিব না। আচ্ছা, বেশি পেন বা প্যারা কিচ্ছুই দিব না। একটু রিল্যাক্স হিসাবে আমরা ক্লাস করব, ঠিক আছে? মানে রিল্যাক্সিং ভাবে আর কি এই ক্লাসটা করব, ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাসটা করব। কোনো পেন প্যারা কিচ্ছু নাই ভাইয়া, খুবই ধীরে সুস্থে আরামে ক্লাস করব। মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাস করব। করার পরে আপনাদের যদি মনে হয় যে একটু পড়াশোনা করব, করে দেন ঘুমাবো, তাহলে পড়াশোনা করে ঘুমাবেন। আর যদি মনে হয় যে না, ক্লাসটা করে আমি ঘুমাই যাব, তাহলে আপনারা ক্লাসটা করেও ঘুমাই যেতে পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, যার যেটা ইচ্ছা করতে পারেন। যদি রাত্রে আগে ঘুমিয়ে যান আপনি, তাহলে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি যদি আপনি আগে ঘুমিয়ে যান তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ভোরে উঠতে হবে। আর যদি মনে করেন যে না, আমার রাত জেগে পড়ার অভ্যাস আছে, তাহলে আপনি রাত জেগে পড়েন, একদিন বা পরীক্ষার সময় রাত জেগে পড়েন। তবে আমি বলবো যে ঘুমেরও দরকার আছে, ঘুমাইতে হবে, ঠিক আছে? তাহলে ভাই আমি বলবো 200 জনের মতো ক্লাসে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যদিও রাত হয়ে গেছে। একটু কষ্ট করে ভাইয়া, আমরা যে পরিশ্রমটা করছি আপনাদের জন্য, এত দূর তো চাইতেই পারি। একটু ভাইয়া কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন। একটা পেজ থেকে ক্লাস হচ্ছে তো, একটু ভাইয়া ক্লাসটা শেয়ার করে দেন বন্ধুদের সাথে। একটু শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দেন, ঠিক আছে? আমি একটু শেয়ার দেখতে চাই। এত কম শেয়ার দিলে হবে? মোটামুটি 500 শেয়ার দেখতে চাই আমি। একটু শেয়ার করেন তো ভাইয়া সবাই। 200 জন ব্যক্তি, মানে এখানে আছে 250 জন। 250, প্রত্যেকে যদি 2টা করে শেয়ার করে তাহলে 500, তাই না ভাইয়া? তাহলেই 500 জন। আর 5 জন বন্ধুকে মেনশন করে দেন, ঠিক আছে? একাই কেন ক্লাস করবেন, বন্ধুদেরকেও ডেকে নেন, 5 ফ্রেন্ডসকে মেনশন করে দেন। কারণ আমি তো জানেন যে ক্লাসে সময় নষ্ট করি না, তো এতটুকু তো চাইতেই পারি। এখন ব্যাংক সমন্বয় বিবরণী ভাই আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এটা অ্যাডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণীর আমার একটা অ্যাডমিশন টেস্টের ক্লাস আছে, দেখবেন যারা চান্স পেয়েছে সবাই আমার মনে হয় এই ক্লাসটা দেখেছে সবাই। এমন কোনো মানে খুব কম স্টুডেন্টই আছে যে ব্যাংক সমন্বয় বিবরণী আমার ক্লাসটা করেনি, ঠিক আছে? তো একটু ভাইয়া সবাই শেয়ার করে দেন, এবং শেয়ার করা হয়ে গেলে লিখে দিবেন যে ডান। লিখে দিলে আমি বুঝবো যে শেয়ার ডান করেছেন, ঠিক আছে? কনফিডেন্স হারানোর কিচ্ছু নাই ভাইয়া। সুন্দর করে ক্লাসগুলো আজকে করলেন, আমরা যা যা দিলাম এগুলো একটু বাসায় পড়াশোনা করেন। সারা রাত হোক বা ভোর থেকে সকাল 11টা পর্যন্ত হোক, পড়াশোনা করেন। সকাল 11টায় আবার নাজমুল স্যার নগদান বইয়ের উপরে ক্লাস নেবে, ঠিক আছে? দেন 3টা থেকে আমি একটা এমসিকিউ ক্লাস, রাত্রে নাজমুল স্যার একটা এমসিকিউ ক্লাস। ইনশাল্লাহ এমসিকিউতে আমাদের ক্লাসগুলো শিটগুলো যে সলভ করে যাবে 25+ ইনশাল্লাহ সবাই পাবে। এতটুকু গ্যারেন্টি আমি কেন দিচ্ছি জানেন? কারণ প্রতি বছর পাই আমাদের স্টুডেন্টরা, প্রতি বছর আমাদের স্টুডেন্টরা এমসিকিউতে ভালো করে, সেই জন্য এতটুকু গ্যারেন্টি দিতে পারছি। ওকে ভাইয়া? তো সবাই একটু শেয়ারটা ডান করে দেন, সবাই একটু শেয়ার ডান লিখে দেন। হ্যাঁ, আমি ভাই খুব একটা মিথ্যা কথা বলতে পারি না, তো যেটা সত্য সেটাই বলি। আমার ওই মিথ্যা বলে অনেক স্টুডেন্ট নিয়ে আসার কোনো দরকার নাই। আমার এখানে 316 জন, আমি চাই 316 জনই আমার ভালো স্টুডেন্ট হোক। এই 300 জনই আমার কথা শুনুক, এই 300 জনই ভালো করুক। যদি 1000 হয় তাহলে 1000ই। আমার 10,000-এর উপরে কোনো লোভ নাই, 5,000-এর উপরে লোভ নাই। যতটুকু আসবে আমাকে দেখে, আমাকে বিশ্বাস করে আসুক, এটাই চাই। মিথ্যা প্রচারণা আজ পর্যন্ত কোনো কিছু করিনি, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। সবাই একটু ভাইয়া মেনশন করে দেন তো, এবং শেয়ার করে দেন। কয়টা শেয়ার করেছেন দেখি তো একটু ভাইয়া? মাত্র 51টা শেয়ার করেছেন। 320 জন মিলে 51টা শেয়ার করেছেন, এটা দুঃখজনক। 86টা শেয়ার করেছেন, এটা খুবই দুঃখজনক ভাইয়া, ঠিক আছে? ভাইয়া কালকে কখন ক্লাস নিবে? কালকে ক্লাস হবে সকাল 11টায়। হ্যাঁ, সকাল 11টায় সিকিউ ক্লাস, নগদান বই এর উপরে ক্লাস হবে। বিকাল 3টায় আমি ক্লাস নিব, ঠিক আছে? 3টা বা 3টা 30 আমি জানাই দিব। হ্যাঁ, এমসিকিউ, ফুল এমসিকিউ, ফাইনাল এমসিকিউ। এবং সন্ধ্যা 7টা 15 নাজমুল স্যারের এমসিকিউ ক্লাস। দেন আপনাদের প্রস্তুতি শেষ, ঠিক আছে? এর ফাঁকে ফাঁকে আপনারা পড়াশোনাটা করে ফেলবেন, ওকে? আচ্ছা, তাহলে কতজন যুক্ত হয়েছেন মাত্র ক্লাসে ভাইয়া? দেখি তো কতজন আছে ক্লাসে। আচ্ছা ভাই, শুরু করেন প্লিজ, এত অধৈর্য হলে হবে? শুরু করব, বলেন। 352 জন মাত্র। আচ্ছা, মোবাইলে রেস্ট নিতে হবে। আচ্ছা, একটু ভাইয়া শেয়ার করে দেন লাইভটা। হ্যাঁ, আমি তো শেয়ার করলাম মনে হয় 10টা, আপনারা শেয়ার করেছেন 105টা। একটু বেশি বেশি শেয়ার দেখতে চাই, ঠিক আছে? লাইভটা এত রাত্রে ক্লাস করছেন, শেয়ার দেখতে চাই, ঠিক আছে? সুন্দর করে আমরা এখান থেকে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা সিকিউ আসবে, 100% সিকিউ আসবে একটা। এমসিকিউ আসবে 4 থেকে 5টা আসতে পারে, অথবা 3টাও এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তার মানে মনে করতে পারি আমরা এখন 13 থেকে 14 মার্কের প্রিপারেশন নিচ্ছি। ভাই একটু কমেন্ট করেন তো যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সিকিউ কে কে উত্তর করবেন, বলেন বলেন। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সিকিউ উত্তর করবেন কে কে? একটু কমেন্ট করেন যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে সিকিউ উত্তর করতে চাচ্ছেন কে কে, একটু কমেন্ট করেন তো ভাইয়া।
ভাই আপনার পেজ থেকে লাইভটা আসছে না কেন? আমার পেজে না, এখন একটা পেজ থেকে লাইভ হচ্ছে। আমার পেজে দেখেন শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, আমার পেজ থেকে দেখেন শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, আমার পেজ থেকে শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? একটু সমস্যার কারণে আমার পেজ থেকে লাইভটা হচ্ছে না, আমি ক্লাস নিলে পারছি না, ঠিক আছে? আমার পেজ থেকে দেখেন শেয়ার করা আছে, ঠিক আছে? আমি করব, আচ্ছা অনেকে করবে। তো যারা ক্লাসটা করবেন তাদের জন্য ফরজ এটা, ঠিক আছে? ক্লাসটা করা তাদের জন্য ফরজ। ব্যাংক সমন্বয় বিবরণী অনেক সহজ একটা চ্যাপ্টার, বুঝছেন? ব্যাংক সমন্বয় বিবরণী অনেক সহজ একটা চ্যাপ্টার। আমি দেখতে পাচ্ছি 400 জন লাইভে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তা আরেকটু বন্ধুদেরকে নিয়ে নেন। 500 জন হবে ভাইয়া, বলেন তো 500 জন হবে কি না দেখি, 500 জন হবে কি না দেখি। দুইটা আসলে দুইটাই করব, ভেরি গুড। আমি করব ইনশাল্লাহ, আমি করব না, আচ্ছা ভেরি গুড। ব্যাংক সমন্বয় বিবরণী যে করবে, নগদান বই যে করবে, তারা এক ধাপ আগাই থাকবে, তাকে প্রশ্ন উত্তর মিলানি নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? ওকে, 414 জন, থ্যাংক ইউ ভাইয়া। 500 জন হবে? 500 জন হইলে ইনশাল্লাহ হাত দিই ক্লাসে। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী আমি যারা কেন বললাম, যারা করবে, যারা উত্তর করবেন তাদের কাছে অনুরোধ, যে পিডিএফটা দিব এবং যে শিটটা দিব, এটা বাসায় আমার ক্লাস শেষ হইলেই এই 2-3টা ম্যাথ করে ফেলবেন। 1 ঘন্টা সময় নেবেন, 2-3টা ম্যাথ করে ফেলে যাদের রাত্রে পড়াশোনা করার নিয়ত নাই কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীর উত্তর করবেন, তারা কি করবেন জানেন? ক্লাস শেষ হবে সাথে সাথে 3টা সিকিউ আপনি সলভ করবেন। 3টা সিকিউ সলভ করে ঘুমাই যাবেন। ভোরবেলা উঠে ওই যেগুলো হইলো আর্থিক বিবরণী করতে বসবেন। ভোরবেলা উঠে রেওয়ামিল একটা অঙ্ক প্র্যাকটিস করলেন, ভোরবেলা উঠে হিসাব সমীকরণ একটা প্র্যাকটিস করলেন। তাহলে দেখেন কত দূর আগাই গেলেন, অবশ্যই একটা প্র্যাকটিস করলেন, ঠিক আছে? এবং স্যার যা যা করালো এই জিনিসগুলো দিয়ে দিবে। ওকে, দেন 11টা থেকে আবার ক্লাস করলেন, আর 3টা থেকে এমসিকিউগুলো দেখে গেলেন। 10টার মধ্যে ক্লাস শেষ, রাত্রে আরেকটু সিকিউ করে গেলেন। এভাবে পড়াশোনাটাকে সাজাই নিন। ওকে ওকে, ভেরি গুড ভাইয়া। তাহলে দেখি, নোয়াখালী জেলার কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আচ্ছা নোয়াখালী না, পিডিএফ কই পাবো? পিডিএফ হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন ভাইয়া, ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি, 2টা বই আছে। একটা হচ্ছে আমাদের ব্যবসাতে যে বইটাতে হিসাব রাখা হয় তার নাম হচ্ছে আমানতকারীর বই, তাই না ভাইয়া? তার নাম হচ্ছে আমানতকারীর বই। আমানতকারীর বইয়ের আরেকটা নাম হচ্ছে নগদান বই। ওকে, আর এদিকে একটা আছে ব্যাংক বই। কি বই ভাইয়া? ব্যাংক বই, বা একে বলা হয় পাস বই, বা এটার আরেকটা নাম হচ্ছে কি বলেন তো? ব্যাংক বিবরণী, ঠিক আছে? আরেকটা নাম হচ্ছে ব্যাংক বিবরণী। তাহলে এই যে 2টা বইয়ে যে টাকার হিসাব নিকাশ আমরা করি সেগুলো সমান হওয়ার কথা। আমার হিসাবে 20,000 মিলে যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি না মিলে তখনই আমাকে কি করতে হয়? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, বেসিক সহ বোঝাই দিচ্ছি ভাই, কোনো টেনশন নেন না। ওকে, বেসিক সহ বোঝাই দিচ্ছি। 500 জন হয়েছে, থ্যাংক ইউ। তখনই আমি কি করব? তখনই আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। এখন এই যে যখন কি হবে, সমান হবে না দুই পাশ, কি হবে? সমান হবে না, ঠিক আছে? সমান হবে না। তো সমান কখন হবে না? যদি এই বই ভুল করে অথবা এই বই ভুল করে, যে কোনো একটি বই যদি কি করে, হিসাবে ভুল করে, তখনই কি করতে হবে? তখনই আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। এখন ভাইয়া এই ভুলগুলো সংশোধন করাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর কাজ। এখন দেখেন, ব্যাংক সাধারণত যে ভুলগুলো করে থাকে তাকে আমরা কি বলছি? ব্যাংকের ভুল বা পাস বইয়ের ভুল। ব্যাংকের বইয়ের আরেকটা নাম কি? পাস বই, তাই না? এখন ব্যাংক যে ভুলগুলো করে থাকে, সাধারণত ব্যাংক এই 2টি ভুল করে থাকে, ঠিক আছে? সাধারণত ব্যাংক এই 2টি ভুল করে থাকে। আমি এখন যে 2টা স্লাইড আপনাদেরকে পড়াবো, এই 2টা স্লাইড যে যত দ্রুত মাথায় নিতে পারবে সে তত বেশি ভালো ব্যাংক সমন্বয় বিবরণী পারবে। এই 2টা স্লাইড যে মনে রাখতে পারবে তার ব্যাংক সমন্বয় বিবরণী তার জীবনে ভুল হবে না, ঠিক আছে ভাইয়া? তাহলে দেখেন, ব্যাংক যে ভুল করে থাকে সেই ভুলগুলো সংশোধন করতে হলে আমি কি করব? ব্যাংক যে ভুল করে থাকে, আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক আদায় করেনি, এই যে দেখেন, কি আদায় করেনি ভাইয়া? ব্যাংক আদায় করেনি। তাহলে ব্যাংক যেহেতু আদায় করেনি, তাহলে কি ব্যাংক একটি ভুল করেছে না? পাপ করেছে না? তার আদায় করার কথা ছিল কিন্তু সে কি করেনি? আদায় করেনি। তাহলে আপনি যদি ব্যাংক সমন্বয় বিবরণী করতে দিয়েছে আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, এই লেনদেনটা যদি আপনি দেখেন তাহলে আপনি কি বুঝবেন ভাইয়া?
এটা কে ভুল করেছে? এটা ব্যাংকের বই ভুল করেছে। তাহলে এই ভুলটা আপনি যখনই দেখবেন তখনই কি করবেন? ব্যাংক বইয়ের জেরের সাথে আপনি যোগ করে দিবেন। কি করে দিবেন? যোগ করে দিবেন। কোন জেরের সাথে? ব্যাংক বইয়ের জেরের সাথে যোগ করবেন। কেন? ভুলটা হচ্ছে ব্যাংকের ভুল, আর এই ব্যাংকের ভুলটাকে শুদ্ধ করার জন্য ব্যাংকের বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। ব্যাংক বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, সব প্রশ্নে কি ব্যাংকের বইয়ের জের দেয়া থাকবে? না, উত্তর হচ্ছে না। সব প্রশ্নে ব্যাংকের বইয়ের জের দেয়া থাকবে না। তাহলে সব প্রশ্নে যে ব্যাংকের বইয়ের জের দেয়া থাকবে না, অঙ্কে এটা নগদান বইয়ের জের দেয়া আছে। কি বই ভাইয়া? অঙ্কে সাপোজ নগদান বইয়ের জের দেয়া আছে। তাহলে নগদান বইয়ের জের যদি দেয়া থাকে তাহলে এটাকে আমি কি করব? মাইনাস করব। মনে থাকবে ব্যাংকের বইয়ের সাথে নগদান বইয়ের সম্পর্কটা কেমন? ব্যাংকের বইয়ের সাথে নগদান বইয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। মনে থাকবে ভাইয়া? তাহলে আপনি যখনই দেখবেন আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, এই কথাটা দেখলে আপনি কি মনে করবেন? ভুলটা কার? ভুলটা ব্যাংকের বইয়ের ভুল। যদি প্রশ্নে ব্যাংকের বইয়ের জের দেয়া থাকে তাহলে আমি কি করব? যোগ করব। আর প্রশ্নে যদি নগদান বইয়ের জের দেয়া থাকে তাহলে আমি কি করব? মাইনাস করব। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি না পারেনি ভাইয়া? একটু কমেন্ট করি তো ভাইয়া, একটু কমেন্ট করি তো এটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। এই ভুলটা কার ভুল? এই ভুলটা হচ্ছে ব্যাংকের বইয়ের ভুল। ব্যাংকের বইয়ের সাথে কি করব? যোগ করব। আর যদি ব্যাংকের বইয়ের জের দেয়া না থাকে, কোন বইয়ের জের দেয়া আছে অঙ্কে? নগদান বইয়ের জের দেয়া আছে, তাহলে আমি কি করব? মাইনাস করব। ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। এখন দেখেন, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, এটার আবার আরো অনেক নাম আছে। আপনার যেমন অনেকগুলো নাম আছে না? বাবা এক নামে ডাকে, মা একটা নামে ডাকে, আপনার দাদা হয়তো এক নামে ডাকে, আপনার আবার গার্লফ্রেন্ড এক নামে ডাকে বা বয়ফ্রেন্ড এক নামে ডাকে, তাই না? তো এদেরও আবার অনেকগুলো নাম আছে, ঠিক আছে? তো একজনকে চিনতে হলে সব নামে চেনাই ভালো, না হলে কোন নামে আপনি আকাম কুকাম করে রাখবেন দিয়ে অন্য নাম ব্যবহার করবেন, তখন তো কেউ চিনতে পারবে না, তাই না? তো সেই কারণে এদেরকেও সব নামে আপনাকে চিনতে হবে। তো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, এটার আরেকটা নাম হচ্ছে পরিবহনাধীন চেক, ট্রানজিটে জমা চেক। এই পরিবহনের ইংরেজি ট্রানজিট। পথিমধ্যে জমা চেক, ডিপোজিট ইন ট্রানজিট, এগুলো একই কথা, এগুলো সব একই কথা। মনে থাকবে ভাইয়া? এগুলো সব একই কথা, মনে থাকবে? বলেন। হ্যাঁ ভাই, সিকিউ সলভ করবো, এমসিকিউ সলভ করবো, সব সলভ করবো। আমাকে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা আমাকে দয়া করে সময় দেন, সব সলভ করে দিব। ওকে ওকে, তাহলে ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখেন এগুলোর এতগুলো নাম। এখন দেখেন ব্যাংক আবার আরেকটা ভুল করে থাকে। সেই ভুল কি? সেই ভুল হচ্ছে বকেয়া চেক। কি চেক? বকেয়া চেক। ওর আবার আরেকটা ডাকনাম, ওর বয়ফ্রেন্ড ডাকে হচ্ছে অপরিশোধিত চেক নামে, কিন্তু ওর অ্যাকচুয়ালি আসল নাম ইস্যুকৃত চেক, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই জিনিসটা যদি আপনি দেখেন কোথায় উপস্থাপিত হয়নি ভাইয়া? ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে ব্যাংকে যেহেতু উপস্থাপিত হয়নি, এটা ব্যাংক একটা অপরাধ করেছে না? ব্যাংকের ভুল না এটা ভাইয়া? অবশ্যই ব্যাংকের ভুল। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এই জিনিসটা যদি আপনি দেখেন তাহলে কোন বইয়ের জের থেকে আপনি বিয়োগ করবেন ভাইয়া? নগদান ব্যাংক বইয়ের জের থেকে আপনি কি করবেন? বিয়োগ করবেন। এখন ভাইয়া প্রশ্নে যদি নগদান বইয়ের জের দেয়া থাকে, ব্যাংকের বইয়ের জের দেয়া নাই, তখন আপনি কি করবেন? এটা যোগ করবেন। সবাই কি ক্লিয়ার এটা ভাইয়া? এটা কি সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? এই দুইটা কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন কিনা ভাইয়া বলেন? এটার উপরে এমসিকিউ কমন পাবেন, এটার উপরে সিকিউ কমন পাবেন, 100%। বুঝতে পেরেছেন? বলেন। ভেরি গুড ভাইয়া। এই যে বকেয়া চেক মানেই হচ্ছে, এই যে বকেয়া চেক মানেই হচ্ছে একটা চেক পাওনাদারকে ইস্যু করেছেন, কিন্তু চেকটি এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটাই বকেয়া চেক। এই যে সুন্দর করে লেখা আছে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। চেক কাকে ইস্যু করি? চেক আমি পাওনাদারকে ইস্যু করি। তো পাওনাদারকে একটা চেক দিয়েছি, কিন্তু চেকটা এখনো ব্যাংকে নিয়ে যেয়ে জমা দেওয়া হয়নি, এটাই বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে ভাইয়া সবাই বোঝা গেছে?
তাহলে এই দুইটা কি আমরা বুঝবো? ভাইয়া কিভাবে প্রশ্ন আসবে এটার উপরে ভাইয়া দেখাচ্ছি, একটু ধৈর্য ধরেন। তাহলে এই দুইটা ভুল, এটা একটা ভুল, এটা একটা ভুল, এই দুইটা ভুল কার ভুল ভাইয়া? এই দুইটা ভুল হচ্ছে ব্যাংক বইয়ের ভুল। ব্যাংক বইয়ের আরেকটা নাম পাস বইয়ের ভুল। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? মাথার মধ্যে কি ঢুকেছে? মাথার মধ্যে ঢুকেছে। আদায়ের জন্য জমাকৃত চেক থাকলে ব্যাংক বই থেকে যোগ করব, আর যদি প্রশ্নে ব্যাংক বই না দেয়া থাকে অবশ্যই নগদান বই দেয়া থাকবে, তখন উল্টা কাজ করব। ভাইয়া বকেয়া চেক বা অপরিশোধিত চেক যদি থাকে তাহলে আমি ব্যাংক বই থেকে কি করব? ব্যাংক বই থেকে বিয়োগ করতে হয়। ভাইয়া ব্যাংক বই যদি প্রশ্নে না দেয়া থাকে নগদান বই থাকলে উল্টা কাজ করব, প্লাস করব। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া বলেন? এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার? ওকে ভাইয়া, আপনার যেভাবে খুশি আপনি সেইভাবে করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি পারলেই হবে, আপনি যেমনে খুশি তেমনি করেন। ওকে, আপনাকে এইভাবেই করতে হবে এমন তো কোনো হাদিসে লেখা নাই, তাই না? উত্তর মিলাইতে পারলেই হবে। এবার দেখেন আমানতকারীর ভুল বা নগদান বইয়ের ভুল। আমানতকারীর ভুল বা নগদান বইয়ের ভুল। দেখেন আমানতকারীর বই বা নগদান বইয়ের জেরের সাথে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে মনে রাখবেন ব্যাংক যা করবে নগদান বইও তাই করবে। ব্যাংক যা করবে নগদান বইও তাই করবে, ঠিক আছে? ব্যাংক যদি জমা করে নগদান বইও জমা করবে, ব্যাংক যদি মাইনাস করে নগদান বইও মাইনাস করবে। ক্লিয়ার ভাইয়া? আমি কি বলেছি? আমি বললাম যদি বলে লভ্যাংশ প্রাপ্তি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ প্রাপ্তি, তাহলে ব্যাংক যদি লভ্যাংশ পায় তাহলে ব্যাংকের বইতে প্লাস করা হয়েছে না? সেজন্য নগদান বইতেও কি করতে হবে? প্লাস করতে হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান, কে জমা দিল? দেনাদার জমা দিল। জমা দিলে ব্যাংকের টাকা কি হয়েছে? বেড়েছে। তাহলে নগদান বইতেও কি করতে হবে? বাড়াইতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন ঠিক আছে? তাহলে ভাইয়া দেখেন, তাহলে এখানে কি বলছে দেখেন তো, আমানতকারী বা নগদান বইয়ের জেরের সাথে যা যা আমরা যোগ করি সেগুলোকে আমি বলি ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি ভাইয়া? ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে নগদান বইয়ের ভুল, ব্যাংক প্লাস করেছে কিন্তু আপনি এখনো প্লাস করেননি, আপনাকে প্লাস করতে হবে। সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। ওকে ভাইয়া? যেমন দেখেন ব্যাংক জমার সুদ। ভাইয়া ব্যাংক জমার সুদ মানে কি? ব্যাংকের সাথে ব্যাংক জমার সুদ যোগ হয়, সেজন্য আপনাকে নগদান বইয়ের সাথেও কি করতে হবে? নগদান বইয়ের সাথেও যোগ করতে হবে। ওকে ভাইয়া? এখন প্রশ্ন হচ্ছে যদি নগদান বইয়ের জের দেয়া না থাকে তাহলে ব্যাংক বই থেকে আমি মাইনাস করব। ওই যে উল্টা কাজ। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, কে জমা দিচ্ছে ভাইয়া? দেনাদার জমা দিচ্ছে। তো দেনাদার যখন ব্যাংকে জমা দেয় তাহলে কি ব্যাংকের টাকা বেড়ে যায় না? তো আপনার নগদান বইতেও কি করতে হবে? বাড়াইতে হবে, প্লাস করতে হবে। প্রাপ্য বিলের অর্থ আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায়, তাহলে আপনার কি ব্যাংকের টাকা বেড়ে যাবে, সেজন্য নগদান বইতেও কি করতে হবে? প্লাস করতে হবে। বোঝা যাচ্ছে ভাইয়া? বলেন ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার তাহলে দেখি আবার আমানতকারীর বই বা নগদান বইয়ের জেরে থেকে বিয়োগ করতে হবে। ভাইয়া আমানতকারীর বই বা নগদান বইয়ের জেরের সাথে যেগুলো বিয়োগ করতে হয় সেগুলোকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। তাহলে নগদান বই থেকে যেগুলোকে মাইনাস করতে হয় সেটা ডেবিট মেমোরেন্ডাম, আর নগদান বইয়ের সাথে যোগ করলে ক্রেডিট মেমোরেন্ডাম। যেমন দেখেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত সার্ভিস চার্জ, এটাকে আমি দেখলেই কি করব? যদি নগদান বইয়ের জের দেয়া থাকে আমি কি করব? মাইনাস করব। আর যদি ব্যাংকের বইয়ের জের দেয়া থাকে তাহলে প্লাস করব। ব্যাংক কর্তৃক সেবা প্রদান, ভাইয়া সেবা যদি প্রদান করেন তাহলে ব্যাংকের টাকা বাড়ে না কমে? কমে যায়। তাহলে নগদান বই থেকেও কি করতে হবে? কমাইতে হবে। তো এইরকম দেখেন ব্যাংক ধার্যকৃত সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এই যে এটা দিয়ে বোর্ডে প্রশ্ন আসছে। ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, অপর্যাপ্ত তহবিল চেক বা প্রত্যাখ্যাত চেক বা অমর্যাদাকৃত চেক বা এনএসএফ চেক, একই কথা। এগুলো থাকলে আমাদের নগদান বই থেকে মাইনাস করতে হয়। আর যদি ব্যাংকের বই থাকে তাহলে কি করব? প্লাস করব। বোঝা গেছে ভাইয়া? এই কয়টা জিনিস একটু কষ্ট করে মনে রাখেন, তাহলে আমরা যদি একটু অঙ্ক দেখি দেখবেন যে অঙ্কগুলো আপনি ইজিলি পারবেন। ঠিক আছে? আমি আগে একটা অঙ্ক দেখাই। দেখেন এই যে রাজশাহী বোর্ডে ধরেন একটা ম্যাথ আসছে, ঠিক আছে? রাজশাহী বোর্ডে যে ম্যাথ আসছে কি বলেছে দেখেন তো, ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ভাইয়া ডেবিট মেমোরেন্ডাম কোন জিনিস ভাইয়া? একটু আগে শিখলাম নগদান বই থেকে যেগুলোকে কি করতে হয়? মাইনাস করতে হয়, সেগুলোই ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক বই মাইনাস করেছে তাই আমি নগদান বইতেও মাইনাস করব, সেটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ভাইয়া দেখি তো
জমাকৃত চেক আদায় হয়নি। ভাইয়া জমাকৃত চেক আদায় হয়নি, এটা কার ভুল বলেন তো? এটা ব্যাংকের ভুল না ভাইয়া? তো এটা যদি ব্যাংকের ভুল হয়ে থাকে তাহলে কি নগদান বই থেকে মাইনাস হওয়ার কোনো সুযোগ আছে আমাকে বলেন তো? নগদান বই থেকে তো মাইনাস হবে না, তাই না? মেমোরেন্ডাম মানে ভুলটা কার হইতে হবে? মেমোরেন্ডাম মানে এই যে এর মধ্যে পড়তে হবে। দেখেন ডেবিট মেমোরেন্ডাম বলেছে না, তার মানে এই যে এগুলো হতে হবে, এগুলো হতে হবে, ঠিক আছে? এগুলো হতে হবে, ঠিক আছে? যেগুলো আমাকে কি করতে হবে? নগদান বই থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা দেখি, খুঁজে বের করি তো, দেখি। দেখেন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ভাইয়া এটিও তো ব্যাংকের ভুল, এটাও তো নগদান বইয়ের ভুল না, তাহলে এটাও হলো না, এটাও হলো না। দেখেন ব্যাংক কর্তৃক কি বলেছে? ব্যাংক কর্তৃক পদেয় নোট পরিশোধ 600 টাকা। ভাইয়া পদেয় নোট যদি পরিশোধ করে, কে পরিশোধ করেছে? ব্যাংক পরিশোধ করেছে। তো ব্যাংক পরিশোধ করেছে মানে কি? ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে নগদান বইয়ের টাকাও আপনাকে কি করতে হবে? নগদান বইয়ের টাকাও কমাই দিতে হবে। তার মানে কি নগদান বই থেকে এটা মাইনাস হবে না ভাইয়া বলেন তো? 3 নম্বরটা কি মাইনাস হবে না? তাহলে নগদান বই থেকে যেগুলো মাইনাস করতে হয় সেগুলোই কি ডেবিট মেমোরেন্ডাম না ভাইয়া বলেন তো? তাহলে এটা কি ডেবিট মেমোরেন্ডামে আসবে ভাইয়া বলেন তো আমাকে? এটা কি ডেবিট মেমোরেন্ডামে আসবে? ইয়েস অর নো বলেন তো? সবাই কি বুঝতে পেরেছেন? এটা কি ডেবিট মেমোরেন্ডামে আসবে ভাইয়া? তাহলে এটা ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক ধার্যকৃত চার্জ 128 টাকা নগদান বইয়ে হিসাবভুক্ত হয়নি। ব্যাংক যদি চার্জ ধার্য করে, ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে নগদান বইতেও কি করতে হবে? মাইনাস করতে হবে। দ্যাট মিনস এটিও ভাইয়া আমাদের ডেবিট মেমোরেন্ডাম। এটিও কি? এটিও আমাদের ডেবিট মেমো। ক্লিয়ার ভাইয়া? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ভাইয়া লভ্যাংশ যখন আদায় করবেন তখন ব্যাংকের টাকা বাড়ে না কমে? লভ্যাংশ আদায় করলে ব্যাংকের টাকা বাড়ে, তাই নগদান বইতেও কি করতে হবে? বাড়াইতে হবে। নগদান বইয়ের টাকা বাড়লে তাকে আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম, নট ডেবিট মেমোরেন্ডাম। তাহলে এটা হবে না, কেন? কারণ এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। দেখেন ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে 800 টাকা। ভাইয়া প্রাপ্য নোট আদায় করা, আদায় করা মানে কি? ব্যাংকের টাকা বেড়ে যাওয়া। আপনি কারো কাছ থেকে টাকা আদায় করলেন, আপনার টাকা বেড়ে যাবে না? তাহলে ব্যাংকের টাকা যদি বেড়ে যায়, নগদান বইয়েরও টাকা কি করতে হবে? বাড়াইতে হবে, প্লাস করতে হবে। তার মানে এটা দ্বারাও কি হচ্ছে? টাকা বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিনস এটিও কি হবে? এটিও ক্রেডিট মেমোরেন্ডাম হবে, তাই না? তাহলে ডেবিট মেমোরেন্ডাম কয়টা পেলাম আমি? ডেবিট মেমোরেন্ডাম পাইলাম আমি এই দুইটা। তাহলে সুন্দর করে এভাবে ঘর টানবেন, ঘর টেনে বিবরণ টাকা টাকা করে এই যে ক্রমিক নাম্বার দিবেন, দিয়ে আপনি লিখে দিবেন এটা এটা এত টাকা এত টাকা, দিয়ে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ এত টাকা। সবাই ক্লিয়ার ভাইয়া বলেন? সবাই কি ক্লিয়ার বলেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? বোঝা যাচ্ছে বলেন তো আমাকে একটু? সবাই বুঝতে পারছেন কিনা? সবাই আমাকে একটু বলেন তো বুঝতে পারছে কিনা? ক্লাস থেকে সবাই পালাচ্ছেন কেন? বোঝা যাচ্ছে না ক্লাস? বলেন ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ভাইয়া বেশি কম তো বোঝাচ্ছি কি? বেশি কম তো দিয়ে বোঝাচ্ছি না? বেশি কম দিয়ে কই বোঝাচ্ছি ভাইয়া? ব্যাংক থেকে বিয়োগ হলে কি ক্রেডিট মেমোরেন্ডাম? না ভাইয়া, ব্যাংক থেকে বিয়োগ হলে না, নগদান বই থেকে বিয়োগ করব যেগুলো, সেগুলো হচ্ছে কি মেমোরেন্ডাম? ডেবিট মেমোরেন্ডাম। নগদান বইয়ের সাথে যেগুলোকে যোগ করব সেটা ক্রেডিট মেমোরেন্ডাম। ওকে, বুঝতে পেরেছেন? বলেন ঠিক আছে? রাইট, এই যে অনামিকাশীল রাইট অ্যান্সার দিয়েছে। ওকে, হ্যাঁ অবশ্যই কমন পাবেন, ঠিক আছে? না না না, ব্যাংক থেকে বিয়োগ হলে কিছু না। হ্যাঁ ব্যাংকের ওগুলো মেমোরেন্ডাম না, শুধুমাত্র নগদান বই যে ভুলগুলো করে সেগুলোই হচ্ছে মেমোরেন্ডাম হবে। ব্যাংক যে ভুলগুলো করে ওগুলো কোনো মেমোরেন্ডাম হবে না। ক্লিয়ার ভাইয়া? ওকে ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাই তাহলে। আমাদের কি বলেছে দেখেন তো, উপর্যুক্ত তথ্য হতে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। কি পদ্ধতি বলেছে? সংশোধিত জের পদ্ধতি। দেখেন সংশোধিত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি বলে একে, ঠিক আছে? তাহলে আমি এখন একটা অঙ্ক করে দেখাবো, সেটা হচ্ছে কি পদ্ধতি ভাইয়া? সেটা হচ্ছে উভয় জের পদ্ধতি। তাহলে সংশোধিত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি মানে কি? যে ব্যাংক সমন্বয় বিবরণীতে দুটি হিসাবেরই জের দেয়া থাকবে, ব্যাংক বইয়েরও জের দেয়া থাকবে, নগদান বইয়েরও জের দেয়া থাকবে, ঠিক আছে? তাহলে সেই ধরনের একটা অঙ্ক দিয়ে আমরা অঙ্ক শুরু করি। ক্লিয়ার ভাইয়া? দেখি
ঠিক আছে, লং টাইম ক্লাস করার জন্যে। ও আচ্ছা, গরমিল হইলে তাহলে চলে যান, সমস্যা নাই। হ্যাঁ, গরমিল পরীক্ষার আগের দিন গরমিল করার কোনো দরকার নাই, চলে যান। ঠিক আছে, যারা পারে না বা যারা যেভাবে পারে তারা সেভাবে করুক, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা সংশোধিত জের পদ্ধতি করি। ঠিক আছে, এটা শিখলে বেনিফিট আছে অ্যাডমিশনে, বুঝছেন? এটা শিখলে অ্যাডমিশনে বেনিফিট আছে। অন্যভাবে শিখলে আপনি এইচএসসি পার করতে পারবেন, কিন্তু অ্যাডমিশনে যে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন সংশোধিত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি। ঠিক আছে, দেখেন এখন আপনি শিখেন, সমস্যা নাই। দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এত টাকা। ঠিক আছে, কোন বই অনুযায়ী? নগদান বই অনুযায়ী। তাহলে আপনি এই পাশে লিখেন সুন্দর করে। ঠিক আছে, আপনি এখানে লিখেন, যেভাবে আপনার সুবিধা সেভাবে আপনি করেন। ঠিক আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এমসিকিউ পারবেন এইভাবে, বুঝছেন? এক ইয়াতে হয়ে যাবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। ঠিক আছে, কত টাকা আছে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে ৭,৬০০ টাকা, আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ৭,১৭২ টাকা। ৭,৬০০ আর হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী। ঠিক আছে, ৭,১৭২ টাকা। হইল না? হইল। এখন এখানে নগদান বইয়ের সাথে যেগুলো যোগ হবে, যোগ লিখবো, লিখে 4 আঙ্গুল ফাঁকা রেখে এখানে কি লিখবো? বিয়োগ লিখবো। ঠিক আছে, বিয়োগ লিখবো। এখানে লিখবো যোগ, এখানে লিখবো আমরা বিয়োগ। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার আমরা অঙ্কে চলে যাই। দেখেন জের আমার দুইটাই দেয়া আছে, তাহলে ব্যাংকের ভুলগুলো ব্যাংকের সাথে কাজ হবে, নগদান বইয়ের ভুলগুলো নগদান বইয়ের সাথে কাজ হবে। ঠিক আছে, দেখেন তো ভাইয়া এই প্রশ্নটা একটু খেয়াল করেন। জমাকৃত চেক আদায় হয়নি, ভাইয়া বলেন তো এই ভুলটা কার? ব্যাংকের ভুল এটা না নগদান বইয়ের ভুল এটা? কে বলতে পারে দেখি তো? আমি কে বলতে পারে? প্রথম পেজে আমি পড়াইছি একেবারে, আমি যে ছকটা দিয়েছি আপনাকে, ওই ছক নিয়ে যদি আপনি পড়তে বসেন, আপনি প্রতিটা প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। ভাইয়া বলেন তো, ভাইয়া বলেন তো ব্যাংকের ভুল। ভেরি গুড। দেখেন এই যে আমি পড়াইছি না ভাইয়া, দেখেন কি লেখা আছে? জমাকৃত চেক আদায় হয়নি। দেখেন তো ভাইয়া, এই যে জমাকৃত চেক আদায় হয়নি আছে না, এই ছক নিয়ে আপনি পড়তে বসবেন, দেখবেন আপনি প্রতিটা জিনিস পাবেন, আপনি প্রতিটা জিনিস প্রতিটা ম্যাথ সলভ করতে পারবেন ব্যাংক সমন্বয় বিবরণীর। আছে না জমাকৃত চেক আদায় হয়নি, এই যে আদায় করেনি, তাহলে এটি কার ভুল? ব্যাংকের ভুল। ব্যাংকের জের দেয়া থাকলে কি করব? যোগ করব। তাহলে ভাইয়া দেখি তো আমার প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে? কই গেল কই গেল? প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে? ও আচ্ছা সরি, দাঁড়ান। এই যে দেখেন প্রশ্নে কি আমাদের ব্যাংকের জের দেয়া আছে? দেখেন তো এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা আছে না, তাহলে এই টাকার সাথে আমি কি করব? 1200 টাকা যোগ করতে হবে, তাই না ভাইয়া? তাহলে এই যে দেখেন আমি লিখে রেখেছি, আমি লিখে রেখেছি, এই যে এখানে লিখবেন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক দিয়ে জমাকৃত চেক আদায় হয়নি। ঠিক আছে, 1200 টাকা। ঠিক আছে, কার সাথে যোগ করলাম? ব্যাংক বইয়ের সাথে যোগ করলাম। বোঝা গেছে ভাইয়া? ব্যাংকের সাথে যোগ করব। ঠিক আছে, ওকে ভেরি গুড। তাহলে দেখেন কি সুন্দর হয়ে গেল না? এরপরে আসেন আবার দেখেন এখানে কি বলেছে? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ভাইয়া ইস্যুকৃত চেক যদি ব্যাংকে উপস্থাপিত না হয়, এটি কার ভুল? ব্যাংকের ভুল না নগদান বইয়ের ভুল? বলেন তো দেখি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে এটি কার ভুল? ভাইয়া এটিও ব্যাংকের ভুল। ওই যে বকেয়া চেক বলেছিলাম আমরা, তাহলে বকেয়া চেক ব্যাংক জের থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। ভাইয়া প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে? আছে। তাহলে আমি মাইনাস করব কত টাকা? আমি মাইনাস করব 500 টাকা। তাহলে এই যে দেখেন বিয়োগ আছে না, এই যে ব্যাংকের জের, আমি এখানে লিখব ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কত টাকা? 500 টাকা লিখলাম। এই যে দেখেন সবাই কি বুঝতে পারছেন ভাইয়া? এই যে হৃদয় খান বুঝতে পারছে, মনীষা বুঝতে পারছে, মাইনাস করতে হবে। ভেরি গুড ভাইয়া, দেখেন তো তাহলে সহজ আছে না? আচ্ছা এরপরে যাই, দেখেন এরপরে কি বলছে? ব্যাংক কর্তৃক পদেয় নোট পরিশোধ। কে পরিশোধ করছে? ব্যাংক পরিশোধ করছে। তো ব্যাংক পরিশোধ করলে কি ব্যাংক ভুল করেছে? ব্যাংকের পরিশোধ করার কথা, ব্যাংক পরিশোধ করছে। তো ব্যাংক পরিশোধ করলে ব্যাংকের টাকা কমে যায় না?
তাহলে কি করতে হবে, নগদান বইয়ের টাকাও কমাই দিতে হবে। তাহলে এটি কার ভুল, বলেই দিয়েছে দেখেন নগদানভুক্ত হয়নি, তাহলে ব্যাংক টাকা পরিশোধ করলে ব্যাংকের টাকা কমে যায়, তাহলে নগদান বই থেকে আমি কি করব, কমিয়ে দিব, তাই না ভাইয়া? তাহলে দেখেন তো এই যে নগদান বই বিয়োগ কি লিখবো, প্রদেয় বিল পরিশোধ, ঠিক আছে, প্রদেয় বিল পরিশোধ এই কথাটা লিখবো, লিখে কত টাকা বসাবো ভাইয়া, দেখেন তো 600 টাকা পরিশোধ করছে, সেজন্য আমি 600 টাকা পরিশোধ করলে মাইনাস হয়, এই যে দেখেন 600 মাইনাস করে দিলাম। সবাই কি বুঝতে পেরেছেন, বলেন তো সবাই কি বুঝতে পেরেছেন, ইয়েস অর নো? নগদান বই থেকে বিয়োগ, ভেরি গুড। আপনি ঘুমাবেন না আপনি স্বপ্ন দেখবেন আপনার বিষয়, ঠিক আছে, এটা এখানে বলে বেয়াদবি করার দরকার নাই, ওকে। ব্যাংক চার্জ সমূহ 128 টাকা নগদানভুক্ত হয়নি, ভাইয়া ব্যাংক চার্জ হলে ব্যাংক থেকে মাইনাস হয়ে যায়, সেজন্য নগদান বইয়ের জের থেকেও কি হবে, নগদান বইয়ের জের থেকেও মাইনাস করতে হবে, সেজন্য আপনি কি করবেন, এই যে এখানে লিখবেন ব্যাংক চার্জ কত, 128 টাকা, ঠিক আছে, হয়েছে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে। প্রদেয় বিল ব্যাংকের বইতে যোগ দিব না, আরে ভাই ব্যাংকের বই যখন সিঙ্গেল জের দেয়া থাকবে তখন যোগ দিবেন, এখানে তো নগদান বইয়েরও জের আছে ব্যাংকের বইয়েরও জের আছে, তাহলে প্রদেয় বিল পরিশোধ করলে নগদান বই থেকে মাইনাস হয়, তাহলে এই যে নগদান বই আছে না, সেজন্য নগদান বই থেকে মাইনাস করলাম, যখন নগদান বই দেয়া থাকবে না একক জের থাকবে তখন ব্যাংকের বইয়ের সাথে আমি যোগ দিব, বুঝতে পেরেছেন ভাইয়া? মাইশা মাহি বুঝতে পেরেছেন? এখানে তো নগদান বইয়ের জের দেয়া আছে, এটা নগদান বইয়ের ভুল, নগদান বই থেকে মাইনাস হয়, যখন নগদান বইয়ের জের অঙ্কে দেয়া থাকবে না তখন আমি ব্যাংকের বইয়ের সাথে প্লাস করব, নগদান বই থেকে মাইনাস হয়, নগদান বইয়ের জের দেয়া নাই তাই ব্যাংকের বইয়ের সাথে উল্টা কাজ হবে, প্লাস করব, বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, এবার নেক্সটে যাই। বেয়াদবি করেন কেন, কলেজে পড়েন, ঠিক আছে, আপনাদের চেয়ে আপনাদের মতো এরকম 10টা ব্যাচ পড়াইছি, এই যে বেয়াদবি করছেন এখানে, ঠিক আছে, এখানে আফসার নামে একটা ছেলে আছে, একটা বেয়াদবি কথা বললেন, ঠিক আছে, এরকম বেয়াদবি করে কি করতে পারবেন জীবনে বলেন, বেয়াদবি করা যাবে না, ঠিক আছে। দেখেন ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে ব্যাংকের টাকা বাড়ে না কমে, বলেন তো, ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে ব্যাংকের টাকা বাড়ে না কমে, ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকের টাকা বাড়ে, তো আপনাকে নগদান বইও কি করতে হবে, বাড়াইতে হবে, ব্যাংক যা করবে নগদান বইকেও তা করতে হবে, তাহলে লভ্যাংশ আদায় করলে কি হবে, ব্যাংকের টাকা বাড়ছে, সেজন্য নগদান বইকেও কি করবেন, নগদান বইকেও বাড়াবেন, তাহলে আপনি এখন কি করতে হবে, এটা নগদান বইয়ের সাথে যোগ করতে হবে, ঠিক আছে, এই যে নগদান বইয়ের সাথে যোগ করেন, ঠিক আছে, লভ্যাংশ আদায়, ঠিক আছে, লভ্যাংশ আদায় কত টাকা ভাইয়া দেখি তো, 200 টাকা, ঠিক আছে, কত টাকা, 200 টাকা, হইল, সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? ভেরি গুড, যোগ করতে হবে, ভেরি গুড। নেক্সটটা দেখি আমরা, ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে 800 টাকা যা নগদানভুক্ত হয়নি, ব্যাংক প্রাপ্য নোট আদায় করেছে, আদায় করলে কি হয়, ব্যাংকের টাকা বেড়ে যায়, তাই আমার নগদান বইতেও কি করতে হবে, নগদান বইতেও বাড়াইতে হবে, প্লাস করতে হবে, তাই না ভাইয়া? নগদানভুক্ত হয়নি, তাহলে নগদান বইয়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে, ভাইয়া দেখি তো, তাহলে এই যে প্রাপ্য বিল আদায় এখানে লিখবেন, প্রাপ্য বিল আদায় নগদানভুক্ত হয়নি, কত টাকা ভাইয়া, কত টাকা, 800 টাকা, কত টাকা, 800 টাকা, হইল না, হইল। এবার কি করবেন, এগুলো যোগ করেন সব, তাহলে হয় 8400, এখান থেকে আপনি মাইনাস করেন, এটা আর এটা মাইনাস করেন, করে দেখবেন এখানে একটা অ্যামাউন্ট বসবে, এই অ্যামাউন্টের সমান এটা ক্যালকুলেট করবেন, এখানে একটা অ্যামাউন্ট বসবে, দেখবেন 2 অ্যামাউন্ট সমান হয়ে গেছে, তখন এখানে আপনাকে লিখতে হবে কি, এখানে লিখতে হবে সংশোধিত জের, তাহলে 2টা জের যখন দেয়া থাকবে সেটা হচ্ছে উভয় জের বা সংশোধিত জের পদ্ধতি, তখন দুই পাশ কি হবে, অঙ্ক করার পরে সমান হবে, আর দুই পাশ যদি সমান না হয় তাহলে অঙ্ক ভয়স্য ল হয়েছে, ঠিক আছে, তাহলে সংশোধিত বা উভয় জের পদ্ধতিতে দুই পাশের জের কি হবে ভাইয়া, দুই পাশের জের সমান হয়ে যাবে, সবাই কি বুঝছেন বলেন, সবাই কি বুঝছেন? স্যার এখানে জমা চেক যোগ করেছেন কিন্তু নগদান বইতে কেন মাইনাস করেননি? ভাই কতবার কাজ হবে একটা জিনিস ভাই, একটা জিনিসের কাজ তো একবারই হবে,
জমাকৃত চেক আদায় হয়নি, ভুলটা কার? ব্যাংকের বইয়ের ভুল। তো প্রশ্নে ব্যাংকের বই আছে না, ব্যাংকের জের আছে না, তো তার সাথে যোগ করে দেন, যোগ হয়। ঠিক আছে, যদি ব্যাংকের জের না থাকতো, শুধু নগদান বইয়ের জের আছে, তখন আমি মাইনাস করতাম, বুঝছেন? এই যে একটু পরে দেখাবো, একটু পরে দেখাবো, ঠিক আছে, একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সটে আমি একটা প্রশ্ন দেখাই, দেখেন এখন তাহলে আপনার ক্লিয়ার হবে এটা। ঠিক আছে, দেখেন এই যে এখানে একটা প্রশ্ন, দেখেন কি বলেছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা, কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তে গড়মিল পরিলক্ষিত হয়। অনুসন্ধানের পর নিম্নোক্ত কারণগুলো পাওয়া যায়। বরিশাল বোর্ড 2023। ভাইয়া তাহলে এখানে কোন বই আছে হাতে? হাতে আছে এখন কোন বই? হাতে আছে নগদান বই। ভালো করে মনে রাখেন, হাতে আছে কোন বই? নগদান বই। কত টাকা নগদান বই আছে? নগদান বই আছে 20,000 টাকা। আমি এটা সংক্ষেপে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে একক জের পদ্ধতি, তাই না? এটাতে কয়টা জের আছে? একটা জের আছে, সেজন্য এটা কি জের? একক জের। এটা একটু ভালো করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এবার দেখেন 7,500 ও 5,500 টাকার দুটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু 31 ডিসেম্বর পরিশোধের জন্য ব্যাংকে 7,500 টাকার চেকটি উপস্থাপিত হয়েছে। তাহলে দেখেন 7,500 টাকার চেক কি হয়েছে? উপস্থাপিত হয়েছে। তাহলে উপস্থাপিত হয়নি কত টাকার চেক? 5,500 টাকার চেক উপস্থাপিত হয়নি। তাহলে যেটি উপস্থাপিত হয়নি সেটি ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে। এখন ভাই আমাকে বলেন তো, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? ব্যাংকের ভুল না নগদান বইয়ের ভুল? কে বলতে পারে? কে বলতে পারে? মাইশা আক্তার, আপনি ক্লাস থেকে চলে যান, ঠিক আছে? আপনাকে লাস্টবার ওয়ার্নিং দিলাম, ওকে? মাইশা আক্তার, আপনি ক্লাস থেকে চলে যান, আপনাকে আমি লাস্টবার ওয়ার্নিং দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই আমাকে বলেন তো, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, যেটা উপস্থাপিত হয়ে গেছে সেটা তো ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে কোনটা? যেটা উপস্থাপিত হয়নি সেটা। ভাইয়া বলেন তো, চেক উপস্থাপিত হয়নি, এটি কার ভুল? ব্যাংকের ভুল। ব্যাংক থেকে অনুপস্থিত চেক কি করতে হয়? মাইনাস করতে হয়। কিন্তু প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে? প্রশ্নে নগদান বইয়ের জের দেয়া আছে। তাহলে নগদান বইয়ের সাথে আমি কি করব? 5,500 টাকা প্লাস করব, তাই না ভাইয়া? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ব্যাংকের ভুল, কিন্তু প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে? আমাকে বলেন তো, প্রশ্নে তো ব্যাংকের জের দেয়া নাই। তাহলে প্রশ্নে যেহেতু ব্যাংকের জের দেয়া নাই, কিসের জের দেয়া আছে ভাইয়া? নগদান বইয়ের জের দেয়া আছে। সেজন্য নগদান বইয়ের সাথে আমি কি করব? উল্টা কাজ করব, প্লাস করব। ক্লিয়ার ভাইয়া? বলেন। ভেরি গুড। এই যে কয়েকজন ছেলে মেয়ে আছে, এরা ক্লাস বুঝতে পারছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি অধ্যায় দিবেন, আপনি ক্লাস করবেন কি করবেন না, আপনি চলে যান, দিবেন না তো আন্দাজে কমেন্ট করার তো দরকার নাই। মেজাজ খারাপ করেন কেন বলেন? আপনি করবেন কি করবেন না, দিবেন কি দিবেন না, শিখবেন কি শিখবেন না, আপনার বিষয়। আপনি ক্লাস করতে তো বাধ্যবাধকতা নাই। ক্লাস না করতে ভালো লাগলে চলে যান, যে বাসায় প্র্যাকটিস করেন। অনেক ছেলে মেয়ে ক্লাস করতে হবে এমন তো কথা নাই। দেখেন, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। বিনিয়োগের সুদ আদায়, তাহলে বিনিয়োগের সুদ আদায় হইলে ব্যাংকের বইতে কি হয়েছে? প্লাস হয়েছে। তাহলে এটাকে নগদান বইতেও কি করতে হবে? প্লাস করতে হবে। এখন হাতে আছে কোন বই? নগদান বই। তাহলে নগদান বইয়ের সাথে আপনি কি করে দেন? 1,500 টাকা যোগ করে দেন। এই যে শেষ হয়ে গেল। বুঝতে পেরেছেন ভাইয়া? 2 নম্বরটা, 2 নম্বরটা কি বুঝতে পেরেছেন? বলেন, 2 নম্বরটা কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের কি বললো এখানে? দেখেন কয় নাম্বারটা বুঝেননি বলেন? ব্যাংকে বিনিয়োগের সুদ আদায়। তাহলে বিনিয়োগের সুদ কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। ভাইয়া আদায় করলে কি হয়? টাকা বেড়ে যায়। ব্যাংকের টাকা বেড়েছে, তো এখন এটাকে কি করতে হবে? আমি বলেছি না, ব্যাংক যা করবে নগদান বইকেও তা করতে হবে। তো নগদান বইতেও প্লাস করতে হবে। এখন ভাইয়া হাতে কোন বই আছে? নগদান বই আছে। তাহলে নগদান বইতে প্লাস করে দেন, কাহিনী শেষ। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার দেখেন, এবার বলেছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত, কোথায় জমা দিয়েছি? দেখেন প্রশ্নেই সব লেখা থাকে। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 4,500 টাকার চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। কে আদায় করেনি ভাইয়া?
কে আদায় করেনি? ব্যাংক আদায় করেনি। ব্যাংক যেহেতু আদায় করেনি তাহলে এখানে ভুলটা কার? ব্যাংক আদায় করেনি। ব্যাংক একটা ভুল করেছে, তাই না? ব্যাংক আদায় করেনি মানে ভুলটা কার? ভুলটা হচ্ছে ব্যাংকের। তাহলে আমাকে বলেন, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, এটি ব্যাংকের ভুল। ব্যাংকের জেরের সাথে এটা কি করতে হয় ভাইয়া? প্রথম স্লাইডে শিখাইছি, ব্যাংকের জেরের সাথে প্লাস করতে হয়। এখন দেখেন প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে? প্রশ্নে ব্যাংকের জের দেয়া নাই। কিসের জের দেয়া আছে? নগদান বইয়ের জের দেয়া আছে। তাহলে নগদান বইয়ের জেরের সাথে আমি কি করব? উল্টা কাজ করব, অর্থাৎ মাইনাস করব 4500। ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার? ভেরি গুড, বিয়োগ হবে। ভেরি গুড, এই তো বুঝতে পারছেন। ভেরি গুড। এবার দেখি ভাইয়া কি বলেছে, দেখেন তো। বলেছে ব্যাংক ধার্যকৃত চার্জ। ব্যাংক ধার্যকৃত চার্জ মানে কি? ব্যাংকের বই থেকে মাইনাস হয়েছে, তাই আমাকে কি করতে হবে? নগদান বই থেকেও মাইনাস করতে হবে। ভাইয়া হাতে আছে কোন বই? নগদান বই। তাহলে দেন মাইনাস করে 500। বোঝা গেছে ভাইয়া? বোঝা গেছে? বুঝতে পেরেছেন? ব্যাংক ধার্যকৃত চার্জ, ব্যাংক চার্জ ধার্য করা মানে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া। তো ব্যাংক থেকে যদি টাকা কেটে নেওয়া হয় তাহলে ব্যাংকের টাকা কমে গেল, তাহলে আপনার নগদান বইতেও কি করতে হবে? টাকা কমাই দিতে হবে। তা হাতে আছে কোন বই? নগদান বই, সেজন্য মাইনাস করে দেন। আর হাতে যদি ব্যাংক বই থাকতো তাহলে আমি আবার প্লাস করে দিতাম। ক্লিয়ার? নেটওয়ার্ক আপনার সমস্যা, আমার তো ঠিকই আছে দেখছি। দেখেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বেড়ে যায়। বিকালে যে ক্লাসটা নিলাম সেখানেও পড়াইছি, সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বেড়ে যায়। তাহলে ব্যাংক যখন সুদ মঞ্জুর করলো ব্যাংকের টাকা বেড়ে গেল, তাহলে ব্যাংকের টাকা বাড়লে নগদান বইতে কি করতে হবে? বাড়াইতে হবে। ভাইয়া হাতে আছে কোন বই? নগদান বই, তাহলে আপনি বাড়াই দেন 1000 টাকা। বোঝা যাচ্ছে ভাইয়া? বোঝা যাচ্ছে? ভেরি গুড। এবার দেখেন, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ 2000 টাকা। কে পরিশোধ করেছে? ব্যাংক পরিশোধ করেছে। তো ব্যাংক যদি পাওনাদারকে পরিশোধ করে ব্যাংকের টাকা কমে যায় না? তাহলে ব্যাংকের টাকা যদি কমে যায় নগদান বইকেও একই কাজ করতে হবে, নগদান বইয়ের টাকাও কমাইতে হবে। তো হাতে আছে কোন বই? নগদান বই, তাহলে নগদান বইতে মাইনাস করে দেন। এটা করলেই দেখবেন যে আপনার অঙ্ক হয়ে গেছে একক জেরে। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে না? সব ক্যালকুলেশন করে যেটা আসবে বইয়ের নামটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হয়ে যাবে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। ঠিক আছে? একক জেরের ক্ষেত্রে উল্টাটা লিখতে হবে। ঠিক আছে? ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। ওকে ভাইয়া? সবাই কি বুঝছেন? আমার তো মনে হয় যারা প্রথম থেকে ক্লাস করছেন এবং মনোযোগ দিয়ে ক্লাস করছেন তারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছেন এই ম্যাথটা, তাই না ভাইয়া? বলেন। আমার তো মনে হয় যারা প্রথম থেকে ক্লাস করছেন এবং নগদান বই নিয়ে যাদের একটু কনফিউশন ছিল যে নগদান বই ভাইয়া পারি কিন্তু ধরতে পারি না, তাদের কাছে মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? বলেন তো, ক্লিয়ার হয়েছে না ভাইয়া? ভেরি গুড। আর এই যে আপনার এই কনসেপ্টটা যদি আল্লাহ যদি দেয় আপনার মাথার মধ্যে যদি ঢুকে, অ্যাডমিশনে আপনি 90% ছেলের থেকে আগাই থাকবেন। আমরা এইচএসসিতে যেন তেরো করে নগদান বই মানে ব্যাংক সমন্বয় শিখে যাই, দিয়ে অ্যাডমিশনে আমাদের মাথার মধ্যেই ঢুকে না, আমাদের মাথার মধ্যেই ঢুকে না। আমি আজকে আপনাকে যে জিনিস শেখাই দিলাম এটা যদি আপনার মাথার মধ্যে 60%ও রাখেন, অ্যাডমিশনে যে দেখবেন আপনি 90% ছেলের থেকে আগাই থাকবেন। এই কথাটা আজকে বললাম, মেলাই নেবেন। ওকে? 3 নম্বরটা একজন বলেছে ভাইয়া 3 নম্বরটা বোঝাই দেন। ভাইয়া আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটা হচ্ছে ব্যাংকের ভুল, ব্যাংকের সাথে প্লাস হয়। ভাইয়া কেন ব্যাংকের ভুল? আমি আমার 2 নম্বর স্লাইডে পড়াইছি, সুন্দর করে এই কথাটাই লেখা আছে যে এটা ব্যাংকের ভুল, এই ভুল সংশোধন করতে ব্যাংকের প্লাস করতে হয়। ওকে? সেই কারণে। ঠিক আছে? তো কি করতে হয় এই ভুল সংশোধনের জন্য? ব্যাংকের সাথে যোগ করব। প্রশ্নে কি ব্যাংকের জের দেয়া আছে ভাইয়া? না, প্রশ্নে নগদান বইয়ের জের দেয়া আছে, তাহলে নগদান বইয়ের সাথে উল্টা কাজ করব, মাইনাস করব। ঠিক আছে ভাইয়া? বুঝতে পেরেছেন? সবাই কি বুঝছেন? ওকে।
এক নাম্বারটা বুঝিনি, দুইটা চেক আছে ৭৫০০ এবং ৫৫০০, দুটি চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধের জন্য ব্যাংক ৭৫০০ টাকার চেকটি উপস্থাপিত হয়েছে। দুইটা চেকের মধ্যে ৭৫০০ টাকার চেক কি হয়েছে? উপস্থাপিত হয়েছে। তো যেই চেকটা ব্যাংকে উপস্থাপিত হয় সেই চেক নিয়ে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে অনুপস্থিত চেক নিয়ে। তো ইস্যুকৃত চেক অনুপস্থিত, একটি উপস্থিত হয়েছে, তার মানে কি আরেকটি অনুপস্থিত না, এটা তো আপনাকে বুঝে নিতে হবে। তো অনুপস্থিত চেকের দাম কত? ৫৫০০। ভাইয়া অনুপস্থিত চেক যেন কার ভুল? ব্যাংকের ভুল। অনুপস্থিত চেককে ব্যাংকের বই থেকে মাইনাস করতে হয়। ভাইয়া প্রশ্নে কি ব্যাংকের বই দেয়া আছে? না, প্রশ্নে নগদান বই দেয়া আছে, সেজন্য উল্টা কাজ হবে, নগদানের সাথে যোগ করতে হবে, সেই কারণে যোগ করেছি। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এই জুবাইর আহমেদ ক্লাস করছে, জুবাইর আহমেদ খুব ক্লাস করছে। জুবাইর আহমেদ কি অবস্থা? ভুল বললাম কিছু? বলেন। এবার দেখেন উভয় জের আর করাবেন? উভয় জের তো সহজ ভাইয়া। ডবল এন্ট্রি, ডবল এন্ট্রি মানে বুঝলাম না, কোন ডবল এন্ট্রির কথা বলছেন? দেখেন 2, 4, 5, 6 নম্বর জাবেদা দাখিলা দাও। এখন জাবেদা দাখিলা কোনগুলোর দিব? মনে রাখবেন ব্যাংকের ভুলের কোনো জাবেদা হবে না। ব্যাংকের ভুল কয়টা? 2টা। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, এই 2টা হচ্ছে ব্যাংকের ভুল। এই 2টা ব্যাংকের ভুল ব্যতীত নগদান বইয়ের যে ভুলগুলো থাকবে তাদেরই জাবেদা দিতে হবে। ক্লিয়ার ভাইয়া? তো এখানে আপনাকে সুন্দর করে বলেই দিয়েছে 2 নাম্বার। এই জাবেদা আহামরি কোনো জাবেদা না, এটা হচ্ছে সাধারণ জাবেদা। আপনি যে সাধারণ জাবেদা দেন সেটাই আমি একটু করে দিই। দেখেন ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, তাহলে বিনিয়োগের সুদ কি আদায় করেছে? ব্যাংক আদায় করেছে, সেজন্য ব্যাংকের টাকা কি হয়ে যাবে? বেড়ে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেল। ঠিক আছে, কি আদায় করেছে? বিনিয়োগের সুদ আদায় করেছে, বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব, সে কারণে কি হবে ভাইয়া? বিনিয়োগের সুদ ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আয় বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? তাহলে এটা আমরা কয় নাম্বার দেখলাম? 2 নাম্বার দেখলাম। ওকে, এরপরে দেখেন কি বলেছে 4 নাম্বার। 4 নাম্বারে যাই, কি বলেছে? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, বিকালবেলা পড়াইছি ভাইয়া, পড়াইনি? ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক চার্জ হচ্ছে ব্যয় হিসাব, ব্যয় বাড়লে কি হয়? ব্যয় বাড়লে ডেবিট হয়, আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়। আর কি হবে ভাইয়া? আর হবে ব্যাংক হিসাব। ওকে, আর হবে ব্যাংক হিসাব ক্রেডিট মানে এ মাইনাস। ঠিক আছে, যারা শেষ পর্যন্ত ক্লাস করবে তাদের জন্য কিছু ম্যাজিক টিপস থাকবে। ঠিক আছে, এটা সবাই পাবে না, যারা শেষ পর্যন্ত ক্লাস করবে তারা পাবে। ওকে, এরপরে দেখেন কত নাম্বার? 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে কি বলেছে দেখেন তো? 5 নাম্বারে বলেছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বেড়ে যায়, সেজন্য ব্যাংক হিসাব কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে, সম্পদ বেড়ে গেল। আর ব্যাংক সুদ হচ্ছে কি হিসাব ভাইয়া? ব্যাংক সুদ মঞ্জুর হচ্ছে আয় হিসাব, আয় বেড়ে গেলে কি হবে? মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? তারপরে কি বলেছে 6 নাম্বার, ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ। তো পাওনাদারকে পরিশোধ করলে কি হবে বলেন তো? পাওনাদার নামক দায় কমে যাবে আর ব্যাংকের টাকা কমে যাবে, সেজন্য ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট হবে। এই যে জাবেদা, নরমালি জাবেদা, এই জাবেদা কোনো পার্থক্য নাই। ঠিক আছে, নরমালি যে জাবেদা শিখে এসেছেন সেই জাবেদাই এই জাবেদা। ঠিক আছে, বোঝা গেছে ভাইয়া? মেমোরেন্ডাম দেখাই দিব? এতক্ষণ কি পড়াইলাম ভাই? ক্লাসটা আবার কইরেন মেমোরেন্ডাম দেখার ইচ্ছা হইলে। দেখেন এমসিকিউ দেখবো এখন, এখন ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ শিখবো। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই। ঠিক আছে, দেখেন দেখেন আরেকটা জিনিস একটু বলে দিই। দেখেন আপনার প্রশ্নে বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। নগদান বই অনুযায়ী কি জমা ভাইয়া? ব্যাংক জমা। এই কথাটা যদি বলে, দেখেন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, কোন বই অনুযায়ী? নগদান বই অনুযায়ী, তাহলে এটা দ্বারা ইন্ডিকেট করবে নগদান বই, নগদান বই ইন্ডিকেট করবে। ক্লিয়ার ভাইয়া?
কথাটা যদি এমন হয়ে যায়, দেখেন তো কথাটা যখন এমন হয়ে যাবে নগদান বই অনুযায়ী, ঠিক আছে, যখন বলবে ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে, ব্যাংক জমাতিরিক্ত, তাহলে ভাই একটা জিনিস খেয়াল করেন তো, এখন কিন্তু ব্যাংক জমা বলেনি, ব্যাংক জমা বলেছে, এখানে বলেছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আর এখানে বলেছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা না বলে জমাতিরিক্ত বলেছে। ব্যাংক জমার উল্টাটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে, ব্যাংক জমার উল্টাটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে ভাইয়া। তাহলে যখন ব্যাংক জমাতিরিক্ত বলবে তখন এখানে যদি নগদান বই থাকে, এই জমাতিরিক্ত থাকার কারণে এটাকে আর হাতে নগদান বই বলা যাবে না, এই বইটাও উল্টে যাবে, যে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে ব্যাংক বই। মনে থাকবে ভাইয়া? সবার কি মনে থাকবে এটা বলেন তো? সবার কি এটা মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, 12:30 পর্যন্ত চলবে। এটা কি সবার মনে থাকবে ভাইয়া? যখন বলবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে এই যে হাতে নগদান বই থাকবে, ওকে ভাইয়া। যখন বলবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমার উল্টা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, তখন এই যে নগদান বই যদি থাকে সেটা হয়ে যাবে ব্যাংকের বই। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এটা যদি মনে থাকে তাহলে ভাই একটু জিনিস দেখেন তো, আপনাকে বলেছে কি ব্যাংক বই অনুযায়ী যশোর বোর্ড 23 করতে হবে, ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা। ভাইয়া কি বলেছে? ব্যাংক জমা বলেছে, তাই না? তাহলে ব্যাংক জমা বললে কোন বই অনুযায়ী? ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা, তার মানে হাতে আছে কোন বই? প্রশ্নে যেটা লেখা থাকবে হাতে সেই বই থাকবে। আপনাকে যখন বলবে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ভাইয়া ব্যাংক জমাতিরিক্ত মানে কি? বিপরীত না? ব্যাংক জমাতিরিক্ত মানে কি? বিপরীত। কোন বইয়ের বিপরীত? ব্যাংক বইয়ের বিপরীত। তার মানে তখন হাতে কোন বই থাকবে? তার মানে তখন হাতে থাকবে নগদান বই। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো ভাইয়া বলেন তো দেখি। ভেরি গুড। তাহলে এই রিলেটেড একটা ম্যাথ আছে ভাইয়া, দেখেন তো এই ম্যাথটা কোথায় দিয়েছিল? সেই নামকরা বোর্ড, যে বোর্ডের নাম হচ্ছে কি বোর্ড? যশোর বোর্ড না? আচ্ছা দেখেন, দেখেন কি বলেছে, নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। ভাইয়া বলেন হাতে আছে কোন বই? এই অঙ্কে হাতে কোন বই আছে কে বলতে পারে? যে বলতে পারবে সে অ্যাকাউন্টিং A+ পাবে, যে বলতে পারবে সে অ্যাকাউন্টিং A+ পাবে, বলেন। হ্যাঁ ইয়েস ভাই, শহীদুজ্জামান স্যার আমাদের নায়ক স্যার চলে আসছে। ভাইয়া বলেন এটা কোন বই তাহলে? নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত, তাই না? তাহলে ব্যাংক জমাতিরিক্ত থাকলে কি হবে? নগদান বইটা তখন কি হয়ে যাবে? ব্যাংক বই হয়ে যাবে। ভাইয়া তাহলে এই অঙ্কটা যখন আমি করব তখন আমি কি নগদান বই দিয়ে করব না ব্যাংক বই দিয়ে করব বলেন? তা আমাদের কিছু অতি উৎসাহী ভাই ব্রাদার থাকবে, তারা নগদান বই দিয়ে অঙ্কটা করে চলে আসবে, এসে বলবে যে সেই পরীক্ষা দিলাম, ঠিক আছে, দিয়ে দেখবে যে পরীক্ষাতে অনেক কম নাম্বার পেয়েছে, দিয়ে বলবে যে আমাকে ইচ্ছা করে পরীক্ষাতে নাম্বার দেয়নি, আমি বোর্ড চ্যালেঞ্জ করব, ঠিক আছে, দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে যে দেখবে যে রে আল্লাহ বোর্ড চ্যালেঞ্জ করে কোনোই লাভ হইল না, দিয়ে বলবে যে বোর্ড চ্যালেঞ্জ করে আসলে কোনোই লাভ হয় না, অযথা খালি টাকা নষ্ট। বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দোয়া লেগে যাবে। অ্যাকাউন্টিংয়ে ভালো করবেন তো, অ্যাকাউন্টিংয়ে খারাপ করে কারা জানেন? অতি উৎসাহী ছেলে মেয়ে আছে, আরে পারি অ্যাকাউন্টিং কি হবে না হবে, খারাপ করবে, ঠিক আছে। হ্যাঁ স্যাররা খারাপ, নাম্বার দেয় না, তারপরে স্যারের স্ত্রীর সাথে ঝগড়া করে আসছে, এসে আমার সাথে কি হইলো? খারাপ করলো, তাই না? তাহলে এটা আমি কোন বই ধরে করব? এটা আমি লিখবো, আমি এটাই, ঠিক আছে, আমি লিখবো এটাই, আমি লিখবো এটাই, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, ঠিক আছে, আমি এটাই লিখবো, ঠিক আছে। কত? 1 লাখ টাকা।
আমি এটাই লিখবো সুন্দর মতো, ঠিক আছে? কিন্তু আমার মন থাকবে কোন বইয়ে? আমার অঙ্ক সলভ করার সময় মন থাকবে ব্যাংকের বইতে। হ্যাঁ, ব্যাংকের বইতে না, কিন্তু ব্যাংকের বইতে। ওকে, তাহলে দেখি এই অঙ্ক আমি এখন সলভ করব। এই অঙ্ক দেখেন কি বলেছে, প্রদেয় হিসাবকে 16,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন করা হয়নি। এই বলেন, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কার ভুল? বলেন, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কার ভুল? ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, কার ভুল বলতে হবে? বলেন, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা কার ভুল? ব্যাংকের ভুল। ভেরি গুড শামীম রানা, ভেরি গুড। কার ভুল? ব্যাংকের ভুল। ভাইয়া, ব্যাংক থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। ভাইয়া বলেন তো, হাতে আছে কোন বই? এটা মানে ব্যাংকের বই, সেজন্য আমি এটা কি করব? এই 16,000 টাকা আমি মাইনাস করব। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? আমি কি ভুল বললাম না সঠিক বললাম? বলেন, আমি ভুল বললাম না সঠিক বললাম? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন প্রশ্নগুলো ধরা যাচ্ছে না ইজিলি ভাইয়া? দেখেন, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, বলেন এটা কার ভুল? আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, কার ভুল? আদায়ের জন্য জমাকৃত চেক কার ভুল? কে বলতে পারে? বলেন, আদায়ের জন্য জমাকৃত চেক এটা কার ভুল? বলেন তো ভাইয়া, আদায়ের জন্য জমাকৃত চেক এটি কার ভুল? ব্যাংকের ভুল। ব্যাংকের সাথে কি করব? প্লাস করব। হাতে আছে কোন বই? নগদান বই বললেও আমার দৃষ্টি থাকবে ব্যাংক বই, কেন? জমাতে রিক্ত, তা সেজন্য কি করব? আমি প্লাস করে দিব। কনসেপ্ট কি বোঝা যাচ্ছে ভাইয়া? কনসেপ্টগুলো কি বোঝা যাচ্ছে? বলেন, ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু, এটা দিলে আটকে যাবে, ঠিক আছে? বিনিয়োগের সুদ সরাসরি ব্যাংকে জমা, কোথায় জমা? ব্যাংকে জমা। তো ব্যাংকে জমা হলে ব্যাংক প্লাস করেছে, সেজন্য নগদান বইতেও কি করতে হবে? প্লাস করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, হাতে আছে কোন বই? হাতে আছে ব্যাংকের বই, সেজন্য ব্যাংকের বই থেকে কি করব? মাইনাস করব, তাই না ভাইয়া? ব্যাংকের বই থেকে কি করব? মাইনাস করব। বুঝতে পেরেছেন এটা? কি করেছে বলেন তো? সরাসরি ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বেড়ে গেছে, তাই আমাকে কি করতে হবে? নগদান বইয়ের টাকাও বাড়াইতে হবে। কিন্তু ভাইয়া দুঃখের বিষয়, নগদান বইকে যে আমি বাড়াবো, কিন্তু হাতে তো আছে ব্যাংকের বই, সেজন্য ব্যাংকের বই থেকে কি করতে হবে? উল্টা কাজ করতে হবে, মাইনাস করতে হবে। ভেরি গুড, এই তো বুঝতে পারছে আফসানা মেহজাবিন, রাতুল কুমার, তারপরে যে চাইনা চাইনা চ্যাং চ্যাং কি যেন নাম তার, বুঝলাম না, সেও বলছে ব্যাংক থেকে বিয়োগ করতে হবে। ওকে, ভেরি গুড, বিয়োগ করব। যে হৃদয় বলছে যে বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, কি যে নাম আপনার? চাইনা। হ্যাঁ, আমি তো চাইনা পড়তে পারি না, সেজন্য বললাম, কিছু মনে করেন না। আচ্ছা, এবার দেখেন, ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য। ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য মানে কি? সুদ ধার্য করা মানে ব্যাংক থেকে টাকা কি হয়েছে? মাইনাস হয়েছে। ব্যাংক সুদ ধার্য মানে ব্যাংক থেকে টাকা মাইনাস হয়েছে, তাই নগদান বই থেকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। দুঃখের বিষয়, হাতে আছে কোন বই? ব্যাংকের বই, তাহলে কাজ হয়ে যাবে উল্টা, অর্থাৎ এটা আমি কি করব? প্লাস করব 6,000। কি করব? প্লাস করব 6,000। বোঝা গেছে ভাইয়া? বলেন, ভেরি গুড। এই যে হৃদয় খান ভালো পারে, অ্যাডভান্স লার্নার। এরপর দেখেন, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। কে লভ্যাংশ আদায় করেছে? ব্যাংক লভ্যাংশ আদায় করেছে। ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাংকের টাকা বেড়ে গেছে, তাই নগদান বইতেও কি করতে হবে? বাড়াইতে হবে, তাহলেই না শুদ্ধ হবে। কিন্তু হাতে কি ব্যাংকের বই আছে? সরি, হাতে কি নগদান বই আছে? হাতে তো আছে ব্যাংকের বই, তাহলে প্লাস করতে হতো নগদানের সাথে। ব্যাংক থেকে কি করব? ব্যাংক থেকে আমি মাইনাস করে দিব। কত টাকা? 10,000 টাকা। সবাই ক্লিয়ার? বলেন, ব্যাংক থেকে বিয়োগ। ভেরি গুড। প্রদেয় হিসাবে 7,000 টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ। কে পরিশোধ করেছে? ব্যাংক পরিশোধ করেছে, মানে ব্যাংক মাইনাস হয়ে গেছে, সেজন্য নগদান বইতেও কি করব? মাইনাস করব। কিন্তু হাতে কি নগদান বই আছে? হাতে তো নগদান বই নাই, হাতে আছে কোন বই? ব্যাংকের বই, সেজন্য ব্যাংকের বইয়ের সাথে কি করব? ব্যাংকের বইয়ের সাথে আমি প্লাস করে দিব, ঠিক আছে? ব্যাংকের বই কিন্তু বউ না। ওকে, কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাই ক্লিয়ার? বলেন, বলেন। এখন ভাইয়া সত্যি করে বলেন তো, এই ব্যাংক সমন্বয়ের মতো সহজ জিনিস আছে? বলেন তো, যাদের একটু কনফিউশন ছিল, ব্যাংক সমন্বয় নিয়ে ঝামেলা লাগতো, এখন কি ঝামেলা হবে? বলেন তো।
এখন কি ঝামেলা হবে? ঝামেলা হওয়ার কোনো কারণ নাই। এই প্রশ্নের আমি আপনাদেরকে একটা পিডিএফ দিব, দিয়েই ঘুমাইতে যাব। হ্যাঁ, পিডিএফ দিয়ে ঘুমাইতে যাব না, পিডিএফটা দিব, সেখানে বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো, আর ওখানে জ্যামিতিরিক্তের প্রশ্নটা নাই, ঠিক আছে? এগুলা বাদে সব প্রশ্ন আছে। আপনাদের যারা ব্যাংক সমন্বয়ে প্রশ্ন করবেন তারা একটু পড়াশোনা করে 1 ঘন্টা সময় নিয়ে প্রশ্নগুলো সলভ করে দেন ঘুমাইতে যাবেন। কোথাও আটকে গেলে পিডিএফে সলিউশন আছে, দেখে করে আপনি ঘুমাইতে যাবেন, দেখবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় থেকে ফুল মার্ক পাবেন। আর যেসব গাধারা ক্লাস না করে চলে গেল, এরা ব্যাংক সমন্বয় তো পারবেও না। বিপদে যখন দেখবে ক্রয় বই দিয়েছে, বিক্রয় বই দিয়েছে, যখন দেখবে ক্রয় জাবেদা দিয়েছে, বিক্রয় জাবেদা দিয়েছে, তখন দেখবেন যে ওরা এদিকেও কান্নাকাটি করবে, ব্যাংক সমন্বয় বিবরণও বলবে যে তুমি আমাকে শিখোনি, তোমাকে আমি সাপোর্ট করব না, ঠিক আছে? আর এমসিকিউতে তো শিওর ধরা খাবে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন? এই যে আপনাদের বড় ভাই জুবায়ের আহমদ, জিএসটিতে কততম জুবায়ের? জুবায়ের আহমেদ খালি সাস্টেই পড়বে, ঠিক আছে? তাছাড়া আর কোথাও পড়বে না। তার টার্গেটই হচ্ছে সাস্ট, সিলেট ভাষা, তার টার্গেট ঢাবি না, কিছু না। আর সাস্টে আবার সিট মনে হয় কয়টা, 80টা মনে হয় সিট। তাহলে সে ঢাবিত পড়বে না, রাবিত পড়বে না, চবিত পড়বে না, কোথাও পড়বে না, সাস্টেই পড়বে, সিট মনে হয় 80টা। এটা টার্গেট করেই সে প্রস্তুতি নিয়েছে এবং সে সাস্টেই চান্স পেয়ে দেখাই দিয়েছে, বুঝছেন? এই হচ্ছে সেই ছেলে জুবায়ের। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে সে ছেলে জুবায়ের। হ্যাঁ, তো সেও ক্লাস করছে আপনাদের সাথে। গুচ্ছে কততম হয়েছেন জুবায়ের? আচ্ছা, এবার আসি। এবার আসি তাহলে আমরা। হ্যাঁ, এবার আসি আমরা। হ্যাঁ, এই যে এমসিকিউ, এখন ব্যাংক সমন্বয়ের এমসিকিউ করাবো, ঠিক আছে? আমি ব্যাংক সমন্বয়ের কিছু এমসিকিউ দেখাবো, ম্যাথ টাইপ এমসিকিউ গুলো দেখাবো। আর কালকে হচ্ছে আপনাদের নাজমুল স্যার ম্যাথ এবং এমসিকিউ দুইটাই দেখাবে, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা, তাহলে দেখি কি বলেছে। দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক হিসাবের জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হয়? ভাইয়া পড়াইছিলাম না, একটা জিনিস যোগ করব, একটা বিয়োগ করব, ব্যাংকের সাথে, ব্যাংকের জেরের সাথে একটা যোগ করব, একটা বিয়োগ করব। বলেন কমন পড়লো? এই যে যশোর বোর্ড 22-এ আমি যে ওই যে ছকটা দেখাইছিলাম প্রথমে, ওখানে সাথে কি কমন পড়েছে ভাইয়া? বলেন বলেন, কমন পড়েছে? বলেন, বিয়োগ করব কোনটা? বিয়োগ করব বকেয়া চেক। আর যোগ করব কোনটা? ট্রানজিটে জমা বা আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, তাই না ভাইয়া? বলেন, বুঝতে পেরেছেন? আরেকটা ম্যাথ বুঝাবো, আচ্ছা এমসিকিউ গুলো বুঝাই দিই, তারপরে যদি আপনাদের মনে হয় যে ভাইয়া আরো একটা ম্যাথ করে দেন, তাহলে আরো একটা ম্যাথ করাই দিব, ঠিক আছে? টেনশন নিয়েন না, এমসিকিউ গুলো একটু বুঝে দিই, হয়ে যাবে। নেক্সটে যাই আমরা। তাহলে বকেয়া চেক উত্তর হবে, দেখেন এনএসএফ চেকের অর্থ কি? এনএসএফ চেক, এনএসএফ চেক মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। ওকে, নট সাফিসিয়েন্ট ফান্ড, একে বাংলায় বলে অপর্যাপ্ত তহবিল চেক। কি বলে? অপর্যাপ্ত তহবিল চেক, ঠিক আছে? বা এটাকে আরো যদি একটু সুন্দর করে বলি তাহলে উত্তর হবে জমাকৃত চেক প্রত্যাখ্যান বা জমাকৃত চেক অমর্যাদা হওয়া। কি হওয়া? অমর্যাদা হওয়া বা প্রত্যাখ্যান হওয়া। আর কিছু লাগবে? এই এনএসএফ থেকে যত প্রশ্ন আসতে পারে সব শেখাই দিলাম। ওকে, এনএসএফ চেক কি করতে হয়? ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বই থেকে বিয়োগ করতে হয়। আর লাগবে তথ্য? 5টা এমসিকিউ পড়ে ফেললাম, আর তথ্য লাগবে? বলেন, আর তথ্য লাগবে? বলেন। নেক্সটে যাই। দেখেন এই যে অঙ্ক দিয়েছে, সেম সিস্টেমে আমরা অঙ্ক করব। দেখেন যশোর বোর্ড 21-এ একটি ম্যাথ দিয়েছে, যশোর বোর্ড 21-এ একটি ম্যাথ দিয়েছে, সেখানে বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,500। হাতে আছে কোন বই? হাতে আছে নগদান বই। কত ভাইয়া? 20,500। ভাইয়া আমার পড়ানোর টেকনিক মানে একটা জিনিসই শেখাবো, একটা জিনিস দিয়েই বিশ্ব জয় করা যাবে, ঠিক আছে? নগদান বই যে সিস্টেমে সিকিউ করাইলাম ওই সিস্টেমে আমি এমসিকিউ সলভ করাই দেব। ক্লিয়ার ভাইয়া? যে সিকিউ এর জন্য আলাদা নিয়ম, এমসিকিউ এর জন্য আলাদা নিয়ম, এগুলো চলবে না। ওকে, একটা শিখাইছি ওটা দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখেন তাহলে নগদান বই কত? 20,500। দেখেন তো ভাইয়া, আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান, একে আমরা কি বলি ভাইয়া? বলেন তো।
আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান তাকে আমরা কি বলি বলেন তো? একটু আগে আমরা পড়ে আসলাম, তাই না? আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান একে আমরা কি বলি? এনএসএফ চেক বলি না? বলেন তো, একটু আগে পড়ে আসলাম না? জমাকৃত চেক প্রত্যাখ্যানকে এনএসএফ চেক বলি না? আর এনএসএফ চেক কি করতে হয়? নগদান বই থেকে বিয়োগ করতে হয়, তাই না? এটাও আমি পড়াইছি না একটু আগেই? তো হাতে আছে কোন বই? হাতে আছে নগদান বই। সুন্দর করে বিয়োগ করে দেন 10,500। আর কি কিছু আছে? আর কিছু নাই। তাহলে যা থাকবে সেটাই হবে আমার উত্তর। উত্তর তাহলে কত? 10,000 টাকা, তাই না? উত্তর হবে 10,000 টাকা, তাই না? এখন 10,000 টাকা দেন আমাকে। 10,000 টাকার অঙ্ক শিখাই দিলাম, এখন 10,000 টাকা দেন। ক নাম্বার কেন বলছেন রে ভাই? সবাই কি বুঝছেন এটা? সবাই কি বুঝছেন ভাইয়া? কিভাবে বুঝলাম যে নগদান বই হাতে আছে? আরে বাবা, এই যে লিখাই তো আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তা হাতে কি বই আছে ভাই? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলেই তো দিয়েছে। নগদান বই অনুযায়ী, কোন বই অনুযায়ী? নগদান বই অনুযায়ী। আপনার অঙ্ক টঙ্ক করা শেষ, এখন এসে বলছেন যে কোন বই আছে কেমনে বুঝবো? তাহলে হবে? বলেন। বিকাশ নাম্বার? আচ্ছা, বিকাশ নাম্বার দিলে তো সমস্যা। অ্যাকাউন্টিং ক্লাব পেজে যান, যে দেখেন বিকাশ নাম্বার, ভর্তি হয়ে যান তাড়াতাড়ি করছে বিকাশে টাকা পাঠিয়ে, বুঝছেন? ক্লাসটা ইউটিউবে কখন আপলোড দিব ভাই বলেন? সময় তো নাই। হ্যাঁ, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বললে বইটা উল্টে যাইতো। একটু আগে পড়াইলাম না? তখন সেটা পাস বই বা ব্যাংক বই হয়ে যেত। ক্লিয়ার? না থাক, দিতে হবে না। আমার বিকাশে অনেক টাকা রাখার জায়গা নাই, বুঝছেন? সেজন্য আপনাদের টাকা আর ঢুকছে না। দেখেন, আবির কোম্পানির নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। কোন বই? নগদান বই অনুযায়ী। হাতে আছে তাহলে কোন বই? হাতে আছে নগদান বই। কত টাকা ভাইয়া? 30,000 টাকা। ওকে, 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছে, কিন্তু আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। কার ভুল? আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, ব্যাংকের ভুল। ব্যাংক থেকে কি করতে হয়? প্লাস করতে হয়। কার সাথে প্লাস করব? ব্যাংকের সাথে। দুঃখের বিষয়, হাতে আছে কোন বই? নগদান বই। তাহলে কি করব? তাহলে আমি মাইনাস করব 8,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? তাহলে উদ্বৃত্ত কত টাকা হবে? উদ্বৃত্ত হবে 22,000 টাকা। ক্লিয়ার সবাই? বলেন। এই যারা উত্তর করলেন 22,000 টাকা, এরা কি আগে থেকেই পারতেন না ক্লাস করার পরে বেনিফিট আসলো? বলেন তো। এই জিনিসটা আগে পারতেন না, আজকে ক্লাস করার পরে শিখলেন। কে কে আছে দেখেন? আজকে ক্লাস করার পরে ধরতে পারলেন। এটা কে কে আছেন? এই এমসিকিউটা আজকে ক্লাস করার পরে আপনি পারলেন উত্তর করতে এবং সঠিক উত্তর দিয়েছেন। কে কে আছেন দেখি তো ভাইয়া, বলেন কে কে আছেন? এটার উত্তর যে 22,000 টাকা হবে, এই জিনিসটা আপনি আজকে এই ক্লাসের মাধ্যমে সুন্দর মতো শিখতে পেরেছেন। কে কে আছেন? এমন কেউ আছেন? আপনার থেকে আগেই শেখা। ও আচ্ছা, আগে ক্লাস করাইছিলাম আমি স্যার। ক্লাস করার পর বেশি ক্লিয়ার হয়, বাট আগেও পারতাম। ওকে, ভেরি গুড। তাহলে তো আপনি তো সেই বিশাল ব্যাপার। আমি স্যার, আমি ভাইয়া, আমি। ও আচ্ছা, আগে শিখেছেন তাই না? ওকে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন, প্রশ্ন কিন্তু অনেক সহজ, বুঝতে হবে। দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স। কি বই অনুযায়ী? নগদান বই অনুযায়ী। হাতে আছে কোন বই? হাতে আছে নগদান বই, তাই না? কত টাকা? 3,000 টাকা। ক্লিয়ার? রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন দেখেন। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কার ভুল ভাইয়া? ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকের ভুল। ব্যাংক থেকে মাইনাস করব, কিন্তু হাতে কি ব্যাংকের বই আছে? হাতে আছে নগদান বই। সেজন্য নগদান বইয়ের সাথে কি করতে হবে? যোগ করতে হবে 1,000 টাকা। কনসেপ্ট ক্লিয়ার?
ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা কে আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। তো ব্যাংক যা করে নগদান বইতেও তাই করতে হবে। তাহলে নগদান বইতে আমি কি করব? প্লাস করব। ভাইয়া হাতে আছে কোন বই? নগদান বই। তাহলে নগদান বইয়ের সাথে কি করে দেন? প্লাস করে দেন 500 টাকা। ওকে, এরপরে কি বলছে দেখেন, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক। জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেককে আমরা কি বলি? জমাকৃত চেক প্রত্যাখ্যান বা অমর্যাদাকৃত চেক। এনএসএফ চেক না ভাইয়া? এনএসএফ চেক নগদান বই থেকে কি করতে হয়? মাইনাস করতে হয়। ভাইয়া হাতে আছে কোন বই? নগদান বই। তার মানে তো ঈদ, চোখ বন্ধ করে মাইনাস করে দেন, তাহলে দেখবেন অঙ্ক হয়ে গেছে। 3 আর 1 4, 4.5, 4.5 থেকে 2 বাদ দিলে 2500 টাকা মাত্র। সবাই কি বুঝছেন ভাইয়া? বলেন। শামীম রানা তো আগে উত্তর করে দিচ্ছে সব। ভেরি গুড। টপ 200 এমসিকিউ কালকে হবে ভাইয়া, টপ 200 এমসিকিউ কালকে হবে, ঠিক আছে? এটা বুঝছেন কিনা বলেন? এটা পারলে টপ 200 এমসিকিউ এমনি পেরে যাবেন। সবাই বুঝছেন? শহীদুজ্জামান স্যার আপনি কি করেন স্যার? শহীদুজ্জামান স্যারের একটা বিয়ে দিতে হবে স্যার, ঠিক আছে? শহীদ স্যারের একটা বিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা ওকে, শহীদ স্যারের একটা বিয়ে দিতে হবে সুন্দর দেখে। এটা আপনারা স্টুডেন্ট হিসাবে দাবি, 24 ব্যাচের দাবি এটা। হ্যাঁ, অ্যাডমিশনে চান্স পাওয়ার আগেই শহীদ স্যারের একটা বিয়ের দাওয়াত খেয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, নাহলে হবে না। ক্লিয়ার? কারেন্ট না থাকায় ঘরের বাইরে মশার কামড় খেয়ে ক্লাস করি। আপনি ভালো করবেন, শিওর থাকে। এরকম স্টুডেন্ট আমি অনেক দেখেছি, এরা ভালো করেছে। ওকে, স্যারের সাথে আপনার বিয়ে দিব মানে বুঝলাম না। স্যার পাত্রী চান তাহলে? শামীম রানা এইসব কি কথা বলেন আপনি? আচ্ছা, কই শহীদ স্যার আছে না নাই ক্লাসে? তাহলে আপনারা একটা শহীদ স্যারের একটু বউ খুঁজছি আমরা, বুঝছেন? সার্চিং শহীদ স্যার ওয়াইফ। নিয়োগ বিজ্ঞপ্তি দিলাম, হ্যাঁ, কারো সন্ধানে থাকলে অতি দ্রুত নাজমুল স্যারের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? অতি দ্রুত নাজমুল স্যারের সাথে যোগাযোগ করবেন। ওকে, স্যার কি আছেন না নাই? স্যার চলে গেছে শরমে। ওকে ওকে, দেখেন এবার দেখেন, কিছু প্রশ্ন আসে, গড়মিলের পরিমাণ কত? কি জিজ্ঞাসা করে? গড়মিলের পরিমাণ কত? গড়মিলের পরিমাণ কত? ঠিক আছে ভাইয়া, কি জিজ্ঞাসা করে? গড়মিলের পরিমাণ কত, এটা জানতে চাই কিছু প্রশ্নে। গড়মিলের পরিমাণ কত, এই প্রশ্নগুলোতে একটা টি ছক আঁকাবেন। ওকে, টি ছক আঁকাইছেন না? দেখেন তো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা, ভুলে নগদান বইতে 2 বার লিখেছেন। ব্যাংক চার্জ ধার্য করলে এটা ধরেন নগদান বই, এটা কি বই? ব্যাংক বই। আপনি কি করেছেন? 2 বার লিখেছেন। চার্জ ধার্য করলে ব্যাংকের বইতে একবারই লিখেছেন, কিন্তু নগদান বইতে আপনি 2 বার লিখেছেন। তাহলে এ পারে কত থাকছে? -1000, এ পারে থাকছে -500। এবার আপনি এক পাশের টাকা থেকে আরেক পাশের টাকাকে বাদ দিয়ে দিবেন। 1000 থেকে আপনি কি করবেন? মাইনাস করবেন কাকে? -500 কে। তাহলে কত হয় ভাইয়া? 1000 মাইনাসে মাইনাসে প্লাস 500, -1000 থেকে 500 বাদ দিলে উত্তর হবে 500 টাকা। ঠিক আছে, এটা মুখে মুখেও করা যায়, কিন্তু মুখে মুখে করলে একটু পরে ধরা খাবেন। ঠিক আছে, একটু পরে ধরা খাবেন। ঠিক আছে ভাইয়া, এটা করলে একটু পরে ধরা খাবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গড়মিলের কারণ বের করা। ওকে, আচ্ছা, গড়মিলের আরেকটা প্রশ্ন দেখি। দেখেন, এই প্রশ্নটা এবার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জানেন? দেখেন, ব্যাংক চার্জ 260 টাকা, নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। ভালো করে শোনেন, নগদান বইতে ডেবিট, নগদান বইতে ডেবিট করা মানে যোগ করা, ব্যাংক বইতে ডেবিট করা মানে বিয়োগ করা। নগদান বইতে ক্রেডিট করা মানে বিয়োগ করা, ব্যাংক বইতে ক্রেডিট করা মানে যোগ করা। মনে থাকবে এটা? এটা মনে থাকবে ভাইয়া সবার? বলেন তো, এই জিনিসটা কি সবার মনে থাকবে ভাইয়া? দেখেন তো,
নগদান বইতে ডেবিট করা মানে হচ্ছে যোগ করা, ব্যাংক বইতে ডেবিট করা মানে হচ্ছে বিয়োগ করা, নগদান বইতে ক্রেডিট করা মানে বিয়োগ করা, ব্যাংক বইতে ক্রেডিট করা মানে যোগ করা। একটা মনে রাখলেই হবে সবগুলো, ঠিক আছে? এখন দেখেন শহীদ স্যার কোথায় ছিলেন এতক্ষণ? স্যার গুরুত্বপূর্ণ আলোচনা করে ফেললাম যে। তো এই প্রশ্নটা সবাই ভুল করে কেমনে দেখেন, এই প্রশ্নটা সবাই কেমনে ভুল করে দেখেন, পড়েন। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ নগদান বইতে দুইবার কি করেছি? ডেবিট করেছি। আচ্ছা দুইবার না, ভুল ক্রমে ডেবিট করেছি। ভাইয়া ব্যাংক চার্জ ধরেন এটা নগদান বই, এটা ব্যাংকের বই। ভাইয়া বলেন তো ব্যাংক চার্জ ব্যাংকের বইতে কি হয়? ব্যাংকের বইতে মাইনাস হয়, তাই না? কিন্তু নগদান বইতে আমরা ভুলক্রমে 620 টাকা লিখেছি। ভাইয়া 620 টাকা শুধু লিখিনি, কি করেছি? ডেবিট করেছি। তো নগদান বইতে ডেবিট করা মানে কি ভাইয়া? প্লাস করেছি। এখন বলছে দুই পাশে উদ্বৃত্তের গড় মিলের পরিমাণ কত? গড় মিলের পরিমাণ কত? ভাইয়া গড় মিলের পরিমাণ যখন জানতে চাবে না, এক পাশের জের থেকে আরেক পাশের জেরকে বিয়োগ করে দিব, তাহলে উত্তর হয়ে যাবে। গড় মিলের পরিমাণ জানতে চাইলে এক পাশ থেকে আরেক পাশকে আমি বিয়োগ করব। তাহলে ভাইয়া দেখেন তো এই পাশে আছে 620, 620 থেকে আমি বিয়োগ করব, এই যে মাইনাস চিহ্ন দিলাম। কাকে বিয়োগ করব? এই পাশের টাকাকে বিয়োগ করব। তো এই পাশে আছে কত? মাইনাস 260। তাহলে ভাইয়া 620 মাইনাস মাইনাস পরপর থাকলে গুণ হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 260। তাহলে 620 আর 260 কত হয়? 880 হয় ভাইয়া। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? বলেন সবাই বুঝছেন? আমি জানি 360 দিয়ে ভুল করবেন অনেকে, আমি জানি 360 দিয়ে ভুল করবেন, কারণ আপনি মুখে মুখে করেছেন, আপনি মুখে মুখে করেছেন। যারা 360 দিয়েছেন 100% ভুল, কারণ আপনি মুখে মুখে করেছেন। মুখে মুখে করলে অঙ্ক জীবনেও মিলবে না, ঠিক আছে? মুখে মুখে করলে অঙ্ক জীবনেও মিলবে না ভাইয়া। এই প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে এই বছর আসছে, এই আপনাদের বোর্ড প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে এই বছর আসছে। আমার অ্যাডমিশনের শিটে ছিল, এটা হুবহু তুলে দিয়েছে, ঠিক আছে? এটা অনেক আগে করা, তাহলে তো আপনার বিয়ের বয়স হয়ে গেছে। একজন বললো এটা অনেক আগে করা, আরেকবার বুঝাই, ঠিক আছে? দেখেন কি আছে এটা পড়েন ভালো করে। এটা হচ্ছে নগদান বই, এটা হচ্ছে ব্যাংকের বই, ঠিক আছে? ভাইয়া ব্যাংক চার্জ 260 টাকা। তো ব্যাংক চার্জ হলে, যেহেতু আপনি ব্যাংকের বইয়ে কোনো ভুল করেননি, ব্যাংক চার্জ হলে 260 টাকা কি হয়? বিয়োগ হয়। তো ব্যাংকের বই আপনি সঠিক কাজ করেছেন, লিখে নিলেন। নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করেছেন। তাহলে নগদান বইতে আপনি কত লিখেছেন? 620। কি করেছেন? ডেবিট করেছেন। ডেবিট করা মানে কি বললাম? নগদান বইতে যোগ করেছেন। ওকে, এই কাজটুকু হয়ে আছে। এখন বলেছে গড় মিলের পরিমাণ কত? ভাইয়া গড় মিল বের করতে বললে আমি কি বলেছি? এক পাশ থেকে আরেক পাশের টাকাকে আমি বিয়োগ করব। তো এই পারে আছে 620, 620 থেকে আমি বিয়োগ করব, মাইনাস করব। কাকে বিয়োগ করব? এই যে 260কে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে দেখেন তো ভাইয়া 620 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ক্লাস 3তে আমি শিখেছিলাম, ঠিক আছে? তাহলে এই যে, তাহলে থাকে কত? 880 টাকা থাকে। তাহলে গড় মিলের পরিমাণ 880 টাকা। ক্লিয়ার? কি আরেকবার বোঝানো হয়েছে ভাইয়া? আগে করাই দিয়েছি? আল্লাহ কি বিপদ। ঠিক আছে ভাইয়া, সেম আরেকটা প্রশ্ন দেখেন। সেজন্য আমি বলি যে মুখস্থ মনে মনে করার দরকার নাই ভাইয়া, ঠিক আছে? আবার মাঝখানে দুইবার মাইনাস দিলেন কেন? মাঝখানে দুইবার মাইনাস দিয়ে এক পাশের টাকা থেকে আরেক পাশের টাকাকে বাদ দেন। বলেছি না গড় মিল বললে মাইনাস করতে হয়। তো এই পাশে আছে 620, এই পাশে আছে 260। তো এক পাশের টাকা থেকে আরেক পাশের টাকাকে মাইনাস করেন। এই পাশে আছে কত? প্লাস 620। 620 থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এই যে মাইনাস করলাম, কাকে মাইনাস করব? 260কে মাইনাস করব, মাইনাস 260কে মাইনাস করব। তাহলে মাইনাস 260, ঠিক আছে? 620 এটা এক পাশের টাকা, এই এক পাশের টাকা থেকে আমি মাইনাস করব। কাকে মাইনাস করব? অপর পাশের টাকাকে। তো অপর পাশে কয় টাকা আছে? 260 টাকা আছে মাইনাস, সেজন্য মাইনাস 260। তাহলে মাইনাস মাইনাস দুইটা পাশাপাশি থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? 260। বুঝছেন?
গড়মিল বের করতে বললে মাইনাস করতে হবে, ঠিক আছে, সব অঙ্কের ক্ষেত্রে। অ্যাডমিশন টেস্টে এগুলোর অনেক ব্যবহার আছে। খালি এই যে একটা কথা বললাম না, গড়মিল বের করতে বললে মাইনাস করতে হবে, এই কথাটাই আপনাকে কেউ বলবে না, ঠিক আছে। গড়মিল যে অঙ্কেই বলুক না কেন গড়মিল মাইনাস করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেখেন সেম ক্যাটাগরির প্রশ্ন কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 19-এ, হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ির বোর্ডে আসছে। দেখেন কি বলছে, আবার বলেছে না গড়মিল। গড়মিল বললে আগে একটা টিসক আঁকবেন, এটা হচ্ছে নগদান বই, এটা হচ্ছে ব্যাংকের বই। কি বলেছে দেখেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 73 টাকা, যা নগদান বইতে 37 টাকা লিখেছেন। ভাইয়া নগদান বইতে 37 লিখেছেন, ভালো কথা। ব্যাংকের বইতে মঞ্জুরিকৃত সুদ বললে কি হয়? মঞ্জুরিকৃত সুদ বললে ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, প্লাস 73। নগদান বইতে ভুলে কি করেছেন? 37 টাকা ক্রেডিট করেছেন। ভাইয়া নগদান বইতে ক্রেডিট করা মানে মাইনাস করা না? তার মানে আপনি মাইনাস করেছেন 37 টাকা। এখন বলেছে গড়মিল কত হবে। তো গড়মিল মানে আমি কি বলেছিলাম, এক পাশের টাকা থেকে আরেক পাশের টাকা বিয়োগ করেন। তো এক পাশে আছে 37, এই 37 থেকে আমি কি করব? মাইনাস করব। কাকে মাইনাস করব? প্লাস 73-কে মাইনাস করব, ঠিক আছে। তাহলে কত হয়ে যায় দেখেন তো, -37 প্লাস মাইনাসে -73 সমান কত? 110 টাকা। এটাই উত্তর। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন? তাহলে গড়মিলের পরিমাণ কত? গড়মিলের পরিমাণ 110 টাকা। ক্লিয়ার? ওকে, আর কিছু পড়াবো না আপনাদেরকে, কিছু কথা বলি। দেখেন নগদ প্রাপ্তি প্রদান হিসাব আসলে কেউ করবেন? নগদ প্রাপ্তি প্রদান জাবেদা, এগুলো কেউ করবেন? ওই যে বললাম না, যারা শেষ পর্যন্ত ক্লাস করবে তাদেরকে কিছু টিপস দিব, ঠিক আছে। এটা আসলে কেউ করবেন? আচ্ছা করবেন, তাই না? যারা করবেন তাদের একটা ঝামেলা আছে না, যে ভাইয়া জানুয়ারি 1 তারিখে যেটা থাকে ওটা আসবে কি আসবে না? আছে এই ঝামেলা? বলেন তো, 1 তারিখে যেটা থাকে সেটা আসবে না আসবে না? না এমসিকিউ আর করাবো না, ম্যাথ এমসিকিউ করাই দিলাম, নাজমুল স্যার কালকে করাবে ব্যাংক সমন্বয়, ঠিক আছে। আর আমি করাবো হচ্ছে অবচয়, আর্থিক বিবরণী, কার্যপত্র, এগুলো হচ্ছে আমি করাবো এমসিকিউ, ঠিক আছে। ওকে, আচ্ছা জানুয়ারি 1 তারিখে, তাই না ভাইয়া? এখন এই জানুয়ারি 1 তারিখে যদি জের দেয়া থাকে, জের বা উদ্বৃত্ত, তাহলে এটা আসবে না আসবে না বলেন? নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় আসবে না আসবে না বলেন তো? 1 তারিখে যদি জের বা উদ্বৃত্ত দেয়া থাকে তাহলে এটা আসবে না আসবে না বলেন? হ্যাঁ, এই যে সম্রাট শাহজাহান স্যার বলে দিয়েছে, ঠিক আছে। দেখেন জানুয়ারি 1 তারিখে যদি জের বা উদ্বৃত্ত দেয়া থাকে, বা জের উদ্বৃত্ত বা যদি হিসাব দেয়া থাকে, তাহলে এটা আসবে না। কেন? কারণ এই যে জের বা উদ্বৃত্ত, এটা হচ্ছে বিগত মাসের। এটা কি মাসের ভাইয়া? বিগত মাসের, ঠিক আছে, এটা হচ্ছে বিগত মাসের। আর নগদ প্রাপ্তি প্রদান আপনাকে করতে বলে, দেখবেন জানুয়ারি মাসের নগদ প্রাপ্তি প্রদান তৈরি করো, বলে না? তাহলে আমাকে যদি বলে দেয় যে জানুয়ারি মাসের প্রাপ্তি প্রদান তৈরি করো, তাহলে এই জানুয়ারি মাসে শুধুমাত্র যে লেনদেনগুলো হবে, জানুয়ারি মাসের যে লেনদেনগুলো হবে এগুলোই শুধু আসবে। জের বা উদ্বৃত্ত বিগত সাল থেকে আসে বা বিগত মাস থেকে আসে, সে কারণে এগুলো আসবে না। 1 তারিখে যদি আপনি দেখেন জের উদ্বৃত্ত বা হিসাব দেয়া আছে তাহলে আসবে না। 1 তারিখে যদি লেনদেন দেয়া থাকে তাহলে সেটা আসবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ও নাজমুল স্যারও আসবে না। আচ্ছা আরেকটা জিনিস শেখাই, ঠিক আছে। সেটা হচ্ছে ভাইয়া, দেখেন নাজমুল স্যার যদিও কালকে করাবে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, তাই না ভাইয়া? ভাইয়া কন্ট্রা এন্ট্রি চিনতে কার কার সমস্যা হয় বলেন তো? কন্ট্রা এন্ট্রি চিনতে কার কার সমস্যা হয় বলেন? ও আচ্ছা, উদাহরণ দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রা এন্ট্রিগুলো আসবে না, রাইট, কন্ট্রা এন্ট্রিও আসবে না। ঠিক আছে, এখন আমাকে বলেন যে কন্ট্রা এন্ট্রি চিনতে কার কার সমস্যা হয়? নগদান বই ভাইয়া পারি, নগদ পাইলে বসাবো প্রাপ্তিতে, প্রদান হইলে বসাবো ক্রেডিটে, তাই না? তো ভাইয়া আমি হচ্ছে কন্ট্রা এন্ট্রি চিনি না। কন্ট্রা এন্ট্রি চিনতে কার কার সমস্যা হয় বলেন ভাইয়া? দেখেন কন্ট্রা এন্ট্রির, দেখেন আপনি যখনই কোনো লেনদেনের সাথে ব্যাংক কথাটা জড়িত দেখবেন, কি ভাইয়া? ব্যাংক। ঠিক আছে, যাদের কন্ট্রা এন্ট্রি চিনতে সমস্যা হয়, কোনো লেনদেনের সাথে ব্যাংক আছে, ঠিক আছে, তাহলে সেই লেনদেনটার কন্ট্রা এন্ট্রি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তা আপনি কেমনে বুঝবেন যে এটা কন্ট্রা এন্ট্রি হবে না হবে না? যেমন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি, কি বলবো বলেন তো, মালিকের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ঠিক আছে, কয়টা বাজে একটু দেখে নি, দাঁড়ান। ব্যাংক হতে উত্তোলন, ঠিক আছে, মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ভাইয়া বলেন তো, ব্যাংক আছে না? তো মালিকের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন যদি হয়, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হবে না হবে না বলেন? অনেকে পারবেন, অনেকে আবার কনফিউজড যে ভাইয়া পারি না। ভাইয়া বলেন তো। আচ্ছা, স্যারের সমস্যা হয়, স্যারের সমস্যা ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। স্যার কমেন্ট করছে না ভাবি কমেন্ট করছে আমাদের আল্লাহ জানে। এখন দেখেন, তাহলে মালিকের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, এটা কন্ট্রা এন্ট্রি হবে না হবে না বলেন? হবে না, হবে না। সম্রাট স্যার তো দেখছি যে ইতিহাস করে দিল। এই যে একজন বলছে হবে, ঠিক আছে, একজন বলছে হবে। আচ্ছা, যদি কখনো লেনদেনে ব্যাংক দেখেন, আপনি জাবেদা করবেন, জাবেদা করেন। মালিকের প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন ডেবিট, ব্যাংক থেকে উত্তোলন করছেন, ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে কোনো লেনদেনে যদি ব্যাংক দেখেন, তাহলে চোখ বন্ধ করে সেটার জাবেদা করবেন। জাবেদা করার পরে যদি সে জাবেদায় একই সাথে নগদ আর ব্যাংক হিসাব আসে, একই সাথে কি নগদান হিসাব আর ব্যাংক হিসাব এসেছে? না, শুধুমাত্র ব্যাংক হিসাব এসেছে, এই লেনদেনে নগদান হিসাব আসেনি। দ্যাট মিনস এটি কন্ট্রা এন্ট্রি হবে না, এটি কন্ট্রা এন্ট্রি হবে না। বোঝা গেছে ভাইয়া? মেবি কেন ভাই? মেবি কেন? মেবি কেন? ঠিক আছে, মেবি কেন এটা কন্ট্রা এন্ট্রি হবে না? কেন ভাইয়া? কন্ট্রা এন্ট্রি হইতে গেলে আপনি কি করবেন? জাবেদা করে একই সাথে নগদান হিসাব হতে হবে এবং ব্যাংক হিসাব হতে হবে, তাহলেই সেটা কন্ট্রা এন্ট্রি হবে। বোঝা গেছে ভাইয়া? বলেন, সবাই বুঝছেন? এখন দেখেন, যদি ঘটনাটা বলতো এমন যে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, তাহলে আমি কি বলেছি? ব্যাংক আছে মানে আপনি জাবেদা করেন, তো ব্যাংক হতে উত্তোলন করলে কি হবে ভাইয়া? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। ভাইয়া দেখেন তো, নগদান আর ব্যাংক আছে না? জাবেদা করলে নগদান আর ব্যাংক আছে, দ্যাট মিনস এটা কন্ট্রা এন্ট্রি কি হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন ভাইয়া আরেকটা জিনিস দেখায়। তাহলে আমি কি বললাম? কন্ট্রা এন্ট্রি হইতে হলে নগদ আর ব্যাংক থাকা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে সেটাই যদি হয়, তাহলে দেখেন, পণ্য বিক্রয় 20,000 টাকা, যার অর্ধেক নগদে এবং অর্ধেক চেকে পাওয়া গেল। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা জাবেদা করি, তাহলে কি হবে ভাইয়া? নগদান ডেবিট কত? 10,000, ব্যাংকি চেক পাইলাম, তার মানে ব্যাংক ডেবিট 10,000, আর বিক্রয় হচ্ছে 20,000 টাকা ক্রেডিট। ভাইয়া তাহলে আপনার সূত্র অনুযায়ী কোনো জাবেদা করে যদি আমরা নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দেখি, তাহলেই সেটা কন্ট্রা এন্ট্রি হবে।
আপনি তো এটাই বললেন। তাহলে ভাইয়া বলেন তো এই লেনদেনটা কন্ট্রাএন্টি হবে না হবে না? বলেন ভাইয়া, বলেন তো এটা কন্ট্রাএন্টি হবে না হবে না? বলেন, এটা কি তাহলে কন্ট্রাএন্টি হবে? আপনিই তো বললেন ভাইয়া, তাহলে এটা কি কন্ট্রাএন্টি হবে? বলেন তো দেখি, এটা কন্ট্রাএন্টি হবে? উত্তর হচ্ছে না, এটি কন্ট্রাএন্টি হবে না। ভাইয়া তাহলে আপনি কি পাগল নাকি? একটু আগেই বললেন জাবেদা করে নগদ আর ব্যাংক হইলে কন্ট্রাএন্টি হবে। তো ভাইয়া নগদ আর ব্যাংক তো আছে, কিন্তু কন্ট্রাএন্টি হবে না কেন? দেখেন, নগদানো ডেবিট, ব্যাংকও ডেবিট, নগদানো ডেবিট এখানে, ব্যাংকও ডেবিট, সেই জন্য এটা কন্ট্রাএন্টি হবে না। নগদ এবং ব্যাংক থাকা লাগবে, কিন্তু দুইটাকে আলাদা জের প্রকাশ করতে হবে, একটা ডেবিট আর আরেকটা যদি ক্রেডিট হয় তখনই সেটা কন্ট্রাএন্টি হবে। তাহলে জাবেদা করার পরে ব্যাংক এবং নগদান থাকতে হবে এবং দুইটাকে আলাদা আলাদা জের প্রকাশ করতে হবে, তাহলেই সেটা কন্ট্রাএন্টি হবে। যদি একই জের হয় তাহলে কন্ট্রাএন্টি হবে না। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, আলাদা হতে হবে। হ্যাঁ, এই যে নাজমুল স্যার বলেছে ঘাড়তারা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি। বোঝা গেছে ভাইয়া? তাহলে এই হচ্ছে বিষয়, কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, এখন তাহলে আর কোনো প্রশ্ন আছে কারো? বলেন তো, কারো কোনো প্রশ্ন আছে? বলেন। কালকে সকালে, আজকে রাত্রে যারা ব্যাংক সমন্বয়ে উত্তর করবেন, ব্যাংক সমন্বয়ের পিডিএফটা নিয়ে 3টা সিকিউ সমাধান করে ঘুমাবেন। ঠিক আছে? কালকে সকালে উঠেই প্রথমে 5টা বা 6টার দিকে উঠবেন, ফজর পড়ার পরে সুন্দর করে বসে আর্থিক বিবরণী দিয়ে শুরু করবেন। নাজমুল স্যার ক্লাস নিয়েছে, আর্থিক বিবরণী শেষ করবেন। ঠিক আছে? আর্থিক বিবরণী প্রথমে শেষ করবেন। এরপরে অবচয় একটা ভাইটাল চ্যাপ্টার, অবচয় থেকে 2টা ম্যাথ দেখবেন, 2টা নিয়মে নাজমুল স্যার যেগুলো শিখাইছে। এরপরে অবচয় যখন দেখা হয়ে যাবে, রেয়ামিল থেকে আমি যে শীটটা দিয়েছি সেই শীট থেকে একটা ম্যাথ সলভ করবেন আর বাকিগুলো দেখবেন। এরপরে ট্যাবুলার ছকের একটা ম্যাথ করবেন। ঠিক আছে? ট্যাবুলার ছকের একটা ম্যাথ করবেন, বাকিগুলো দেখবেন। ঠিক আছে? আর্থিক বিবরণী থেকে 2টা ম্যাথ প্র্যাকটিস করবেন। তাহলে 2 আর 1 2, 2 4 5 আর 6। ঠিক আছে? তাহলে আপনি যদি 6টা থেকে বসেন, 6টা থেকে 9টা পর্যন্ত এই 6টা ম্যাথ আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তারপরে সকালের নাস্তা টাস্তা করে সকালে আরো 1 ঘন্টা সময় পাবেন না? ওই 1 ঘন্টা সময়ে আর যে প্রবলেমগুলো আছে, এর মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো আবার একবার রিভিশন দিবেন। সাপোজ অবচয় একটু কঠিন লাগছে, অবচয় একটু রিভিশন দেন 9:30 থেকে 11টা পর্যন্ত। দেন 11টায় হচ্ছে নাজমুল স্যার আপনাদের ক্লাস নেবে। ঠিক আছে? 11টা থেকে নাজমুল স্যার ক্লাস নেবে, 11টা থেকে 1টা পর্যন্ত হয়তো স্যার ক্লাস নেবে। এর মধ্যে নগদান বই, নগদ প্রাপ্তি, নগদ প্রদান যা যা আছে স্যার সুন্দর করে শিখাই দিবে, ইনক্লুডিং খুচরা নগদান বইয়েরও একটা ম্যাথ করাবে হয়তো স্যার। ঠিক আছে? হয়ে গেল। তাহলে 1টার পরে দুপুর 3টা বা 3:30, ধরে রাখেন দুপুর 3টা। ঠিক আছে? এই 3টা থেকে আমি 5টা পর্যন্ত আমি আপনাদের মোটামুটি 100 এমসিকিউ সলভ করাবো। ঠিক আছে? 100 এমসিকিউ আমি সলভ করাই দিব। এরপরে 5টাতে ক্লাস শেষ হয়ে গেল। তারপরে আপনারা হচ্ছে আসরের নামাজ আদায় করে একটু রেস্ট নিয়ে তারপরে আপনি কি করবেন, এই এমসিকিউ যে আমি 100টা সলভ করাই দিলাম, এই 100টা এমসিকিউ আপনি রিভিশন করবেন। ঠিক আছে? এই 100 এমসিকিউ সুন্দর করে রিভিশন করবেন, করে মাগরিব আদায় করে দেন নাজমুল স্যার আবার 7:15 থেকে সম্ভবত স্যার 9:15 পর্যন্ত ক্লাস নেবেন। এই ক্লাসের মধ্যে স্যার হচ্ছে আপনাকে আরও 100 এমসিকিউ সলভ করাই দিবে। ঠিক আছে? তাহলে এই 9:15 থেকে আপনি যেটা করবেন, এই এমসিকিউগুলো সুন্দর করে একবার রিভিশন দিয়ে নেবেন। ঠিক আছে? রাত 10টা বা 11টা পর্যন্ত সুন্দর করে রিভিশন দিবেন। দেওয়ার পরে আপনার যদি মনে হয় কিছু সিকিউ দেখতে হবে, এমসিকিউ থিওরিগুলো একটু দেখতে হবে, সুন্দর করে রিভিশন দিবেন। দিয়ে সুন্দর করে 12টার মধ্যে ঘুমাই যাবেন। ভোর 6টার দিকে উঠবেন, উঠে আরও একবার আর্থিক বিবরণী হোক যাই হোক সুন্দর করে রিভিশন দিবেন, দিয়ে পরীক্ষার হলে চলে যাবেন। তারপরে ইনশাল্লাহ পরীক্ষাতে A+ কেউ ঠেকাইতে পারবে না। ক্লিয়ার? বলেন, সবাই কি বুঝছেন? আমরা যে এমসিকিউ ক্লাস নিব, যে থিওরি দিয়েছি, যে এমসিকিউ গুলো সলভ করাবো এবং যে এমসিকিউ এর শিট দিব, এগুলো করলে আল্লাহর রহমতে হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সিকিউ পিডিএফ আমি দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন না সবাই?
টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন অথবা অ্যাকাউন্টিং ক্লাব পেজে নক দেন। টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত আছেন তারা টেলিগ্রামে পেয়ে যাবেন, আর যারা যুক্ত নাই এখনো অ্যাকাউন্টিং ক্লাব পেজে নক দেন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই শীটটা ব্যাংক সমন্বয়ের যে সিকিউ আমি সেটা দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, তাহলে আমি কি রুটিনটা কি সুন্দর করে বুঝাই দিতে পেরেছি? যারা কখন কি পড়বো নিয়ে একটু কনফিউজ তাদেরকে বুঝাই দিলাম। আর আপনার যদি আলাদা রুটিন থাকে তাহলে আপনি সেই রুটিন ফলো করে পড়াশোনা করেন। ঠিক আছে, ওকে ভাইয়া, তাহলে এখন একটু সুন্দর করে ব্যাংক সমন্বয়টা যারা উত্তর করবেন 3টা ব্যাংক সমন্বয় এখনই সমাধান করে ফেলবেন যা বললাম, এবং পিডিএফে দেখবেন সলিউশন করা আছে, দেখে সুন্দর করে শেষ করে দেন। ওকে ভাইয়া, অ্যাকাউন্টিং ক্লাব পেজে নক দিয়ে রাখেন, অ্যাকাউন্টিং ক্লাব লিখে সার্চ দেন, নক দিয়ে রাখেন, আমি সবকিছু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো ঠিক আছে ভাইয়া, সকাল 11টায় নাজমুল স্যার ক্লাস নেবেন, আমার সাথে দেখা হবে আপনাদের বিকাল 3টায়। আমি একটু আপনাকে বলবো বিকাল 3টার এই ক্লাসটাকে ভাইয়া দয়া করে কেউ মিস দিন না। ঠিক আছে, বিকাল 3টায় যেটা ক্লাস নিব দয়া করে কেউ মিস দিন না, কারণ এই বিকাল 3টার ক্লাস মিস দেওয়া মানে অনেক কিছু মিস হয়ে যাবে। আমি আর্থিক বিবরণের এমসিকিউ করাবো, ঠিক আছে, আর্থিক বিবরণের এমসিকিউ করাবো, অবচয়ের এমসিকিউ করাবো, ঠিক আছে, আমি কার্যপত্রের এমসিকিউ করাবো। এগুলো মানেই ম্যাথ, এগুলো মানেই ম্যাথ এমসিকিউ। 15 থেকে 16টা ম্যাথ এমসিকিউ আসবে। ঠিক আছে, তো এগুলো মানেই কিন্তু ম্যাথ, তো এগুলো পারা মানেই আপনি ম্যাথ পারবেন না, ম্যাথ এমসিকিউ পারবেন না। ঠিক আছে, দয়া করে কেউ মিস দেন না। ঠিক আছে, তো ভাই সবাই ভালো থাকেন, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।